নমস্কার, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। স্যারের অনুমতি নিয়ে আজকের আমাদের বিশেষ ওয়েবিনারটি শুরু করছি। গ্রুপের পক্ষ হতে আমি মৌমিতা দেবনাথ। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের পক্ষ থেকে আজকের এই ওয়েবিনারে উপস্থিত দর্শক মণ্ডলী ও প্রত্যেককে স্যারকে আমি স্বাগত জানাচ্ছি। স্যারকে প্রথমেই আমি আমার প্রণাম ও রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের প্রণাম জানাই। শত ব্যস্ততা সত্ত্বেও আজ স্যার আমাদের দীর্ঘ 1 মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের দিক থেকে অত্যন্ত শ্লাঘার ও আনন্দের যে স্যার কাছড়াপাড়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। স্যারের সৃষ্টিকর্ম এবং বিভিন্ন লেখা আমাদেরকে নানাভাবে সমৃদ্ধ করে চলেছে। আজ এক পরম মাহেন্দ্রক্ষণে স্যারকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি আপ্লুত। স্যারের পরিচয় নিষ্প্রয়োজন, তবুও রীতি অনুযায়ী বলতেই হয়। স্যারের লেখা বিভিন্ন গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো রাষ্ট্রবিজ্ঞান প্রবাহ, রাজনৈতিক সমাজতত্ত্ব প্রভৃতি। স্যার, আপনি আমার ও রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম গ্রহণ করবেন এবং আজকের এই ওয়েবিনারে উপস্থিত থেকে আমাদের বক্তব্য, আপনার বক্তব্য, মহামূল্যবান বক্তব্য শোনার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত না করে স্যারকে অনুরোধ করব, স্যার আপনি আপনার বক্তব্য শুরু করুন। শুভ সন্ধ্যা। প্রিয় রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র এবং তার সদস্যবৃন্দ, যেমন গৌর গোপাল, উত্তম কুমার দাস, শিবশঙ্কর, তাপস, বিশ্বজিৎ, ইয়াকুব, সুজয়, প্রশান্ত, নির্মল, তাজবুল, মহিম, আজারউদ্দিন, সৈকত, উত্তম এবং আমার প্রিয় বোনের মতো তনুজা দাস, পৌলমী হাজরা, অন্বেষা পাল, চন্দ্রাবতী হালদার, মৌমিতা দেবনাথ এবং আরো অনেকেই আছেন যাদের নাম হয়তো করতে পারলাম না। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার প্রিয় শ্রোতৃবৃন্দ এবং প্রিয় সহকর্মী যদি থাকেন তাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বিশেষ করে দুর্গাপুজো কেটে গেছে এবং এই মুহূর্তে শুভ বিজয়ার পর্ব চলছে। আমি সকলকে শুভ বিজয়ের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ সবকিছুই উপযুক্ত জায়গায় উপযুক্তভাবে জানাতে চাইছি। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রকে আমার আন্তরিক ধন্যবাদ এই জন্যই যে তারা গত বছরের যে মহামারী জনিত অবস্থা চলছে, প্যান্ডেমিক সিচুয়েশন, তার মধ্যে যখন স্কুল কলেজগুলো বন্ধ, সুলভ সংস্থা গড়ে তুলে তার মধ্য দিয়ে তারা এই শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ এই উভয় প্রক্রিয়াকে বজায় রেখে চলেছে এবং তারা বিভিন্ন আমাদের পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ে পারদর্শী মাস্টারমশাই, শিক্ষক, অধ্যাপককে এনে তারা ছাত্রদের কাছে, দূর দূরান্তরের ছাত্রদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এই যে একটা নন ফর্মাল, মানে স্বীকৃতিবিহীন, সরকারি স্বীকৃতিবিহীন প্রতিষ্ঠান সুলভ বিশ্ববিদ্যালয় সুলভ যে ভূমিকা তারা পালন করে চলেছে, আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই, আমি তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং বলি যে তোমরা এই কাজে এগিয়ে চলো। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ বা রাজনৈতিক অংশগ্রহণের রাজনীতি। তো রাজনৈতিক অংশগ্রহণ বিষয়টা যদিও পলিটিক্যাল সোশিওলজির বিষয়, রাজনৈতিক সমাজতত্ত্বের বিষয়, কিন্তু এটা আমাদের কাছে, আমাদের গণতান্ত্রিক সমাজের মানুষের কাছে খুব স্বাভাবিক বিষয়। তার জন্য রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে না, তার জন্য রাজনৈতিক সমাজতত্ত্ব পড়তে হবে না, তার জন্য কোনো বিশেষ সাবজেক্ট পড়তে হবে না। গণতান্ত্রিক সমাজের মানুষের কাছে রাজনৈতিক অংশগ্রহণ একটা খুব সহজ এবং স্বাভাবিক বিষয়। ফলে রাজনৈতিক সমাজ, ফলে গণতান্ত্রিক রাজনৈতিক অংশগ্রহণের ধারণা আমাদের সকলের কাছেই
কম বেশি আগ্রহের বা কম বেশি উৎসাহের। তো আমরা প্রতি মুহূর্তেই রাজনৈতিক অংশগ্রহণ করে থাকি, প্রতি মুহূর্তেই আমাদের রাজনৈতিক অংশগ্রহণ হয়ে থাকে। আমরা রাজনীতিতে অংশগ্রহণ করি না, আমরা রাজনীতি থেকে দূরে থাকি, রাজনীতিতে আমরা অ্যাটাচড নই, এই কথাগুলো আজকের গণতান্ত্রিক যুগের মানুষের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়। কারণ আমরা অবিরত রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছি। যেমন যখন নির্বাচন হয় আমরা ভোট দিতে যাই, রাজনৈতিক অংশগ্রহণ। যখন মিছিল করে যাই আমরা, যে যেখানেই থাকি মিছিলের স্লোগানটা শুনি, মিছিলটা উৎসাহ দিয়ে সে দোতলা থেকেই হোক, তিনতলা থেকেই হোক, বা একতলা থেকেই হোক, দাঁড়িয়ে দেখবার চেষ্টা করি। এগুলো রাজনৈতিক অংশগ্রহণ। শুধু তাই নয়, নির্বাচনের সময় রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আসেন বাড়িতে ভোটের প্রচার করতে, সেখানেও আমাদের রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে। ফলে রাজনৈতিক অংশগ্রহণটা আমাদের, বিশেষ করে গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একটা দৈনন্দিন বিষয়ে পরিণত হয়েছে। ফলে রাজনৈতিক অংশগ্রহণের সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। শুধু রাজনৈতিক সমাজতত্ত্বের ছাত্র মাত্র নয়, শুধু রাষ্ট্রবিজ্ঞান ছাত্রের মাত্র নয়, আমরা যে কোনো স্তরের মানুষই আজকের দিনে রাজনৈতিক অংশগ্রহণের ধারণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অংশগ্রহণ আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে? হোয়াট ইজ পলিটিক্যাল পার্টিসিপেশন? রাজনৈতিক অংশগ্রহণের নানা চরিত্র আছে, রাজনৈতিক অংশগ্রহণের নানা বক্তব্য আছে। কিন্তু আমি খুব সহজ কথাই বললে আমি কথা বলবো যে রাজনৈতিক অংশগ্রহণ হলো মূলত রাজনীতিতে অংশগ্রহণ। রাষ্ট্র ব্যবস্থার যে রাজনীতি, তাতে অংশগ্রহণটাই হলো রাজনৈতিক অংশগ্রহণ। খুব সহজ কথা যে রাজনীতিতে ব্যক্তি অংশগ্রহণ করবে, রাজনীতিতে ব্যক্তি যোগ দেবে, তার এই যোগদানমূলক কোনো প্রয়াস বা তার যোগদান বা তার অংশগ্রহণটাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। একটু আগে আমি যে উদাহরণগুলো দিচ্ছিলাম, হয়তো আমি আহ দলের ঝান্ডা নিয়ে রাস্তায় মিছিল করি না, আমি হয়তো দলের হয়ে প্রচার করি না, কিন্তু আমিও রাজনৈতিক অংশগ্রহণে সামিল হই, কারণ আমিও ভোট দিই, কারণ আমার কাছেও রাজনৈতিক নেতারা প্রচার করতে আসেন, তারা আমাদের কাছে ভোট চেয়ে যান, আমরা তাদেরকে আশ্বস্ত করি ভোট দেবো বলে, আমরাও তাদের সঙ্গে একমত হই, আমরাও তাদের কাছাকাছি আসার চেষ্টা করি। ফলে আমরা যারা একেবারেই প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে থাকি, তারাও কিন্তু রাজনৈতিক অংশগ্রহণে সামিল হই। ফলে রাজনৈতিক অংশগ্রহণকে খুব সাদামাটা ভাবে বললে বোঝাবে, রাষ্ট্র ব্যবস্থার রাজনীতিতে অংশগ্রহণ হলো রাজনৈতিক অংশগ্রহণ। To participate in and the politics of the political system is called political participation. রাজনৈতিক অংশগ্রহণ এটা খুব সহজ ধারণা যে রাজনীতিতে ব্যক্তির যোগদান, সেটাই হলো রাজনৈতিক অংশগ্রহণ। কিন্তু এর নানা প্রকরণ আছে, এর নানা ধারা আছে। যেমন শুধু রাজনীতিতে যোগদান করাটাই, মানে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করলাম বা কোনো রাজনৈতিক দলের হয়ে ভোট দিলাম বা ভোটদান করলাম, বা রাজনৈতিক দলের মিছিলটা আমি দেখলাম বা তাদের মিটিং আমি যোগ দিলাম, এটা যেমন রাজনৈতিক অংশগ্রহণ, এটা যেমন রাজনীতিতে অংশগ্রহণ, কিন্তু রাজনৈতিক অংশগ্রহণের চরিত্র আরো ব্যাপক, রাজনৈতিক অংশগ্রহণের চরিত্র আরো বৃহত্তর। সেটা কি না, রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ, রাষ্ট্র ব্যবস্থায় অংশগ্রহণ, রাষ্ট্র ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ, রাষ্ট্র ব্যবস্থার সিদ্ধান্ত প্রণয়নে ভূমিকা পালন, এই সমস্ত বিষয়টাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। অর্থাৎ শুধুমাত্র ভোট দেওয়াটা বা শুধুমাত্র মিছিলে যোগ দেওয়াটা বা শুধুমাত্র রাজনৈতিক দলের বক্তব্য শোনাটাই রাজনৈতিক অংশগ্রহণ নয়। রাজনৈতিক অংশগ্রহণের একটা বৃহত্তর দিক রয়েছে, সেটা হলো এই যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় অংশগ্রহণ, এইরকম ভাবে আমরা রাজনৈতিক অংশগ্রহণকে ব্যাখ্যা করতে পারি। সবচেয়ে সুন্দর প্রকৃতির রাজনৈতিক অংশগ্রহণের সবচেয়ে সুন্দর প্রকৃতির পরিচয় পাওয়া যাবে ডেভিড ইস্টনের ইনপুট আউটপুট অ্যানালিসিসের মধ্যে দিয়ে। ডেভিড ইস্টন যে উপকরণ এবং উপপাদমূলক বিষয়বস্তুর আলোচনা করেছেন রাষ্ট্র ব্যবস্থার আলোচনা প্রসঙ্গে, সেই প্রসঙ্গ থেকেই আমরা রাজনৈতিক অংশগ্রহণের একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাব। ডেভিড ইস্টন ইনপুট বলতে বুঝিয়েছেন যে জনগণের স্তর থেকে যেটা যাচ্ছে সেটা ইনপুট, জনগণের সমর্থন প্রাপ্ত চাহিদা, এটা হচ্ছে ইনপুট। আবার এই জনসমর্থিত চাহিদার প্রতি যখন সরকার বা রাষ্ট্র ব্যবস্থা কর্তৃপক্ষ
কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তটা হলো আউটপুট বা উপপাদ। উপপাদ বা আউটপুট হলো এক ধরনের সিদ্ধান্ত যেটা কর্তৃপক্ষ নেন, রাষ্ট্র ব্যবস্থার কর্তৃপক্ষ নেন, এবং এই রাষ্ট্র ব্যবস্থার কর্তৃপক্ষ এই যে সিদ্ধান্ত বা উপপাদ বা আউটপুট গ্রহণ করেন, সেটা করেন কিসের উপর? না, পপুলারলি সাপোর্টেড ডিমান্ডের উপর, জনগণের দ্বারা সমর্থিত চাহিদার উপর। তাহলে জনগণের লেভেল থেকে যে চাহিদা উঠছে সেটাকে তিনি বলছেন উপকরণ, ডেভিড স্টোন বলছেন উপকরণ, এবং এই উপকরণের উপর যে সিদ্ধান্ত গ্রহণ করছেন রাষ্ট্র ব্যবস্থার কর্তৃপক্ষ তাকে বলা হচ্ছে উপপাদ বা আউটপুট বা সিদ্ধান্ত। এইখানেই রাজনৈতিক অংশগ্রহণের গোটা ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে। আমরা জনগণ যখন বুঝতে পারছি বা জানতে পারছি যে আমাদের চাহিদার উপর সরকার সিদ্ধান্ত গ্রহণ করছেন, আমাদের পাঠানো দাবি দাওয়ার উপর সরকার সিদ্ধান্ত গ্রহণ করছেন, তাহলে আমাদের দাবি দাওয়া, আমাদের চাহিদা ইত্যাদিরও গুরুত্ব রয়েছে। সরকার বা কর্তৃপক্ষ সেটার উপর বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করছেন। ফলে আমরাও তখন রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে ভাবতে শুরু করি। ফলে কি হচ্ছে না, আমাদের চাহিদা, আমাদের ডিম্যান্ড, আমাদের দাবি দাওয়া, আমাদের অভাব অভিযোগ, এইগুলো সরকার বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন। তার মানে হচ্ছে যে আমরাও সরকারি স্তরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছি। আমাদের এই গুরুত্ব বোধটাই এক ধরনের রাজনৈতিক অংশগ্রহণের মানসিকতা তৈরি করে দেয়, যে আমরাও সরকারকে উপকরণ দিচ্ছি, আমরাও সরকারকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করছি, সরকারও আমাদের মতামতের উপর গুরুত্ব দিচ্ছেন, সরকারও আমাদের চাহিদা এবং দাবি দাওয়াকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে আমরাও সরকারের কাছে গুরুত্বপূর্ণ। এই যে একটা অনুভূতি তৈরি হয় ইনপুট আউটপুট বক্তব্যের মধ্যে দিয়ে, অ্যানালিসিস এর মধ্যে দিয়ে, সেখানেই রাজনৈতিক অংশগ্রহণের মূল বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে। ফলে ডেভিড স্টোন যে উপকরণমূলক এবং উপপাদমূলক ঘটনা বিশ্লেষণের মাধ্যমে তার রাষ্ট্র ব্যবস্থার চরিত্রকে, প্রকৃতিকে বিশ্লেষণ করেছেন, সেই বিশ্লেষণের মধ্য দিয়েই জনগণের রাজনৈতিক চেতনা, রাজনৈতিক স্তরে জনগণের গুরুত্ব, এটা সুস্পষ্ট হয়ে ওঠে। এবং এই রাজনৈতিক স্তরে জনগণের গুরুত্ব বোধটাই জনগণকে রাজনৈতিক অংশগ্রহণে, জনগণকে রাজনীতিতে অংশগ্রহণে, যে রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণে, রাষ্ট্র ব্যবস্থার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণে উৎসাহ দেয় বা ত্বরান্বিত করে। বিভিন্ন চিন্তাবিদ, বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট রাজনৈতিক অংশগ্রহণকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। যেমন আলমন্ড ভার্বা যে কথা শুরু করেছেন ডেভিড স্টোন ইনপুট আউটপুটের মধ্যে দিয়ে, ইনপুট আউটপুট অ্যানালিসিস এর মধ্যে দিয়ে, যে জনগণের গুরুত্ব সরকারি স্তরে অনুধাবিত হয় এবং তার প্রেক্ষাপটে সরকার সিদ্ধান্ত নিয়ে থাকেন, উপপাদ বা আউটপুট গ্রহণ করে থাকেন। এই যে জনগণের গুরুত্ববোধ এবং তার ফলে যে রাজনৈতিক অংশগ্রহণের চেতনা, এইটাকেই আলমন্ড পাওয়েল খুব সুন্দরভাবে বলেছেন যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণটাই, জনগণের অংশগ্রহণটাই হলো রাজনৈতিক অংশগ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, ইন দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের পার্টিসিপেশনটাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। অর্থাৎ সরকার কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেই প্রক্রিয়াতে জনগণের ভূমিকা, জনগণ কি ভূমিকা পালন করছেন, সেটাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। যেমন সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কি না, কার্গিলে যুদ্ধ হবে অথবা গালওয়ানে যুদ্ধ হবে, জনগণ কি চাইছে, জনগণ কি যুদ্ধ চাইছে, যুদ্ধ চাইছে না, জনগণ কি চাইছে বিদেশি শত্রুকে মোকাবিলা করা হোক, তার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন। এই যে জনচাহিদার উপর সিদ্ধান্ত গ্রহণ, এইটাই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ। এছাড়াও অভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো একটা আইন তৈরি হবে, কোনো একটা সরকার সিদ্ধান্ত গ্রহণ করবেন, জনগণের প্রয়োজন আছে কিনা, জনগণের চাহিদা আছে কিনা, তার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা, সেটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ। সুতরাং জনগণ যখন সরকারি সিদ্ধান্ত প্রক্রিয়ায় ভূমিকা পালন করেন, হয়তো সব জনগণের পক্ষে পার্লামেন্টে গিয়ে আইন তৈরি করা সম্ভব হচ্ছে না, কিন্তু তাদের বক্তব্য সরকারি স্তরে গুরুত্ব পাচ্ছে এবং তার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করছেন। এই যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরোক্ষভাবে হলেও জনগণের এই অংশগ্রহণ, এটাও রাজনৈতিক অংশগ্রহণ। লুসিয়ান পাই আর একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, লুসিয়ান পাইও এই একই কথা বলেছেন যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যক্তির যোগদানই হলো রাজনৈতিক অংশগ্রহণ। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কিভাবে যোগ দেবো, আমি একজন ব্যক্তি মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ নাগরিক, কিন্তু আমার বক্তব্য বা আমাদের মতো মানুষজনের বক্তব্যের উপর গুরুত্ব দিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করছেন। ফলে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রত্যক্ষ অংশগ্রহণ করেন, সেইখানেও জনগণের পরোক্ষ ভূমিকা রয়েছে, অংশগ্রহণ রয়েছে। এইভাবেই রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত হয়ে থাকে।
ম্যাকক্লস্কি, ম্যাকক্লস্কিও বিশিষ্ট চিন্তাবিদ, তিনি বলছেন যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। অর্থাৎ যে কথা লুসিয়ান পাই বা আলমন্ড ভার্বা খুব সোজাসুজি বলেছেন, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বলেছেন, ঠিক সেই কথাটাই আরো গুরুত্বপূর্ণ ভাবে, আরো তাৎপর্যপূর্ণ ভাবে ম্যাকক্লস্কি বলেছেন। তিনি বলছেন সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়াকে জনগণ যখন প্রভাবিত করে তখনই সেটা রাজনৈতিক অংশগ্রহণ। অর্থাৎ জনগণ কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তারই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। আমি যে কথাগুলো আগে উদাহরণ দিচ্ছি ঠিক সে একই এই বিষয়, যে সরকার জনগণ বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছে, জনগণ বিভিন্ন চাহিদা চাইছে, যেমন ট্রেন তাড়াতাড়ি চলুক, আমরা কাজ করতে যাব, আমরা স্কুল কলেজ যাবো। এই যে জনগণের চাহিদা বাড়ছে, তার উপর সরকার সিদ্ধান্ত নিচ্ছেন, হ্যাঁ ট্রেন চলবে, হ্যাঁ স্কুল কলেজ খুলবে, হ্যাঁ চাকরিতে যোগদান চলবে, ইত্যাদি ইত্যাদি। এই যে জনগণ যখন সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে তাদের অভিমত, তাদের মতামতের মধ্যে দিয়ে প্রভাবিত করছে, তখনই সেটা রাজনৈতিক অংশগ্রহণ। ম্যাকক্লস্কি এইভাবে রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রয়াসের মধ্য দিয়ে ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণ বা জনগণের রাজনৈতিক অংশগ্রহণ ঘটে থাকে। সুতরাং আমরা রাজনৈতিক অংশগ্রহণকে এইভাবে দেখবো। প্রাথমিকভাবে রাজনৈতিক অংশগ্রহণ হলো রাষ্ট্র ব্যবস্থার রাজনীতিতে অংশগ্রহণ, এবং পরবর্তীতে আমরা এর বৃহত্তর চরিত্র, এর বৃহত্তর প্রকৃতিকে বিশ্লেষণ করে বলবো যে যে জনগণ যে উপকরণমূলক চাহিদা তুলে ধরে, সরকার বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ সেই উপকরণমূলক চাহিদা থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন। এই যে এই যে জনগণের চাহিদা বা দাবি দাওয়া গুরুত্ব পাচ্ছে, এটা জনগণের রাজনৈতিক অংশগ্রহণ। আবার আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করা, সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, সিদ্ধান্ত প্রণয়নে ভূমিকা পালন করা, ইত্যাদি ইত্যাদি। যেমন সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু জনগণ সেটা মানতে চাইলেন না, জনগণের পক্ষে সেটা মেনে নেওয়ার মতো হচ্ছে না, জনগণ তখন আবার তাদের চাহিদা তুলছে, আবার বলছে না এই সিদ্ধান্ত মানবো না, বা আমরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। সরকার তখন আবার সিদ্ধান্তের পরিবর্তন করছেন, আইনের পরিবর্তন করছেন। এই যে সিদ্ধান্ত প্রণয়নকে জনগণ প্রভাবিত করছে, সিদ্ধান্ত প্রণয়নে ভূমিকা পালন করছে, এটা রাজনৈতিক অংশগ্রহণ। রাজনৈতিক অংশগ্রহণের সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাপনা খুব অত্যন্ত ওতপ্রোত ভাবে জড়িত। আসলে গণতন্ত্রই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের, জনগণের রাজনৈতিক অংশগ্রহণের স্বর্গভূমি, পীঠস্থান। কারণ গণতন্ত্রে উদার উন্মুক্ত পরিবেশ থাকে, গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে, গণতন্ত্রে জনগণের অধিকার স্বাধীনতা সরকার কর্তৃক, সংবিধান কর্তৃক স্বীকৃত হয়, এবং এই সরকার কর্তৃক, সংবিধান কর্তৃক স্বীকৃত জনগণের এই অধিকার বা অধিকার এবং স্বাধীনতাগুলিকে আদালত রক্ষা করে থাকে। গণতন্ত্রে মাস মিডিয়া জনগণের পৌর অধিকারের সংরক্ষক হিসেবে ভূমিকা পালন করে থাকে, এবং গণতন্ত্রে বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী রয়েছে। ফলে গণতন্ত্রের যে পরিবেশ পরিস্থিতি, সেটা হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের পক্ষে একেবারে স্বর্গরাজ্য মতো। এবং এখানে যে যে গণতন্ত্রের, উদার গণতন্ত্রের যে যে বৈশিষ্ট্য, উদার গণতন্ত্রের যে যে চারিত্রিক দিক চিহ্ন, সেই দিক চিহ্নগুলির প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে উদার গণতন্ত্রই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের মূল ময়দান বা মূল ক্ষেত্র। কিরকম না, উদার গণতন্ত্রে জনগণের পৌর অধিকার ও স্বাধীনতা স্বীকৃত হয়। ফলে আমি যদি একটা সরকার বিরোধী কথা বলেও ফেলি, আমার অভিমত, বা আমি কোনো একটা পুস্তিকা লিখেছি, বই লিখেছি, আমি কোনো সংবাদপত্রে একটা প্রবন্ধ লিখেছি, সেটা যদি সরকারের বিরুদ্ধেও যায়, তাহলে কিন্তু সরকার আমাকে সঙ্গে সঙ্গে জেলে পুরতে পারেন না অন্তত। এবং সেক্ষেত্রে আমাকে সেক্ষেত্রে প্রোটেকশন দেবে আমার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, সেক্ষেত্রে আমাকে প্রোটেকশন দেবে আদালত, সেক্ষেত্রে আমাকে প্রোটেকশন দেবে মাস মিডিয়া। তারাই বলবে যে এই ধরনের কথা চলতে পারে, এই ধরনের সরকার বিরোধী বক্তব্য আসতেই পারে। ফলে কি হচ্ছে না, গণতন্ত্রের রাজনৈতিক অংশগ্রহণের প্রকৃতিটাই খুব জোরালো হয়ে ওঠে। গণতন্ত্রে দেখছি আমরা একাধিক রাজনৈতিক দল থাকে, কি হয়েছে না, আমি আমার পছন্দ মতো দলকে সমর্থন করতে পারবো। আমি দেখি যে আমার দলটি একটু অন্য পথে যাচ্ছে, আমার দলটি আমার মতো সহজ পথে নেই, বা আমার দলটি বিপথে চলে যাচ্ছে, আমি সেই দল ছেড়ে অন্য দলেই যেতে পারবো। গণতন্ত্রে এই যে বিষয়গুলো রয়েছে, এই যে উদার উন্মুক্ত রাজনৈতিক সহিষ্ণুতা, রাজনৈতিক উদার উন্মুক্ত পরিবেশ যে গণতন্ত্রে থাকছে, এর ফলে কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্রের রাজনৈতিক অংশগ্রহণটা খুব স্বাভাবিক হয়ে যাচ্ছে। তুলনায় যদি আমরা তুলনা করি, যদিও তুলনার প্রয়োজন নেই বা ছিল না,
যে আমরা যদি এটা টোটালিটারিয়ান স্টেট বা সমাজবাদী রাষ্ট্রের সঙ্গে একটু তুলনা করি, সেখানে দেখবো এই উদার উন্মুক্ত পরিবেশটা, রাজনৈতিক উদার উন্মুক্ত পরিবেশটা থাকছে না। সেখানে একটি মাত্র রাজনৈতিক দল থাকে, সেই রাজনৈতিক দলের মধ্যে থেকেই তোমাকে বক্তব্য পেশ করতে হবে। সেই রাজনৈতিক দলের বক্তব্যের বিরুদ্ধে তুমি কিছু বলতে পারবে না। সেই রাজনৈতিক দল যে সরকার তৈরি করেছেন সেই সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, তাহলে তোমার বক্তব্য সেন্সার্ড হয়ে যাবে। তুমি যদি সংবাদপত্রের কিছু লেখো সরকারের বিরুদ্ধে, সংবাদপত্রের যে এডিটোরিয়াল বোর্ড অচিরেই তোমার সেই বক্তব্যকে খণ্ডন করে দেবে, কেটে দেবে, খর্ব করে দেবে। ফলে আমরা দেখতে পাচ্ছি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এইরকম রাজনৈতিক অংশগ্রহণের উদার উন্মুক্ত পরিবেশ থাকে না। আবার যদি তুলনা করি আমরা যে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা অটোক্র্যাটিক স্টেটের সাথে, সেখানেও দেখবো রাজনৈতিক অংশগ্রহণ কিন্তু খুব একটা নেই। কারণ সেখানে শাসকের যে দল, শাসকের যে সরকার, সেই সরকারের মধ্যে থেকেই সেই সরকারের পক্ষেই বক্তব্য পেশ করতে হবে। সেখানে সরকার বিরোধী বক্তব্য, সেখানে সরকারের বিরোধী কথাবার্তা বলা যাবে না। ফলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে অটোক্র্যাসি বা স্বৈরতন্ত্রে বা সোশ্যালিস্ট স্টেট বা সমাজবাদে রাজনৈতিক অংশগ্রহণের তেমন বিস্তীর্ণ প্রান্তর থাকছে না, রাজনৈতিক অংশগ্রহণের এলাকা প্রসারিত থাকছে না, যেটা উদার গণতন্ত্র লিবারেল ডেমোক্রেসিতে থেকে থাকে। সেই কারণে রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেন যে গণতন্ত্রের সঙ্গেই রাজনৈতিক অংশগ্রহণের ধারণা ওতপ্রোতভাবে জড়িত, যদিও সব রাষ্ট্র ব্যবস্থাতেই রাজনৈতিক অংশগ্রহণের ব্যবস্থাপনা রয়েছে, সব রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক অংশগ্রহণের জন্য উন্মুক্তই। তো এইবার আমরা রাজনৈতিক অংশগ্রহণের কিছু নির্ধারকের কথা আমরা বলবো, যে লোকে কেন রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, কেন লোকে রাজনীতিতে অংশগ্রহণ করার মানসিকতা পোষণ করে থাকে, কেন আমরা রাজনীতি নিয়ে এত মাথা ব্যথা দেখাই, কেন রাজনৈতিক কাজকর্ম নিয়ে আমরা উৎসাহ দেখাই, কেন আমরা রাজনৈতিক প্রক্রিয়ায়, সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, রাষ্ট্র ব্যবস্থার কাজকর্মে অংশগ্রহণ করার জন্য উদ্বিগ্ন হই বা আগ্রহী হই, এটা আমরা এবার আলোচনা করব। অর্থাৎ কিছু উপাদান আছে যেগুলো ব্যক্তিকে রাজনীতিতে অংশগ্রহণ করতে প্রবুদ্ধ করে থাকে, উদ্বুদ্ধ করে থাকে। অর্থাৎ রাজনৈতিক অংশগ্রহণটা ওই আকাশ থেকে পড়ে না ব্যক্তির মধ্যে, সেটা কিছু ঘটনা পরম্পরায়, কিছু উৎসের সমন্বয়ে ব্যক্তি রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ হয়। যেমন আমরা বলতে পারি যে ব্যক্তি রাজনীতিতে যে অংশগ্রহণ করবেন তার কিছু সোর্স, তার কিছু ডিটারমিনেন্ট আছে। এই ডিটারমিনেন্ট গুলোকে আমরা কতগুলো জেনারিক টাইটেলে, কতগুলো ব্রড টাইটেলে ভাগ করতে পারি। যেমন সামাজিক উপাদান, যেমন অর্থনৈতিক উপাদান, যেমন রাজনৈতিক উপাদান, যেমন মনস্তাত্ত্বিক উপাদান, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ব্যক্তি কেন রাজনীতিতে অংশগ্রহণ করে, ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণ কেন ত্বরান্বিত হয়, এর কতগুলো ব্রড জেনারিক ডিটারমিনেন্ট আছে। সামাজিক নির্ধারক, অর্থনৈতিক নির্ধারক, রাজনৈতিক নির্ধারক, মনস্তাত্ত্বিক নির্ধারক, ইত্যাদি ইত্যাদি। সামাজিক নির্ধারকটাকেই প্রথমে আমরা আলোচনা করি, কারণ এটাই আমাদের কাছে খুব সহজবোধ্য। সমাজে আমরা বাস করি, সমাজের মানুষ হিসাবে আমরা সমাজের রাজনীতির সঙ্গে যুক্ত হই, সমাজের মানুষ হিসেবেই আমরা রাজনৈতিক জীবন পরিচালনা করে থাকি। ফলে আমাদের কাছে সামাজিক প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সামাজিক উপাদানের প্রেক্ষাপটেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত হয়ে থাকে। যেমন আমরা সমাজে শিক্ষা লাভ করি, যেমন আমরা সমাজে ধর্মীয় গোষ্ঠীর মানুষ, সমাজে আমরা জাতিকুল গোষ্ঠীর মানুষ, সমাজে আমরা চাকুরিজীবী মানুষ, উচ্চবিত্ত, নিম্নবিত্ত ইত্যাদি। ফলে সমাজের যে এই ভেদগুলো, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, পেশা ইত্যাদি, জাতিকুল, এই যে বিষয়গুলো রয়েছে সমাজের, এগুলির প্রেক্ষাপটেই কিন্তু আমাদের রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত হয়ে থাকে, আমাদের রাজনৈতিক অংশগ্রহণ সূচিত হয়ে থাকে। এই প্রসঙ্গে প্রথমে আমরা এই বিষয়গুলোকে একটু আলোচনা করে দেখব। সেটা হলো, প্রথমে হচ্ছে যে নারী পুরুষ ভেদ। সামাজিক উপাদানের আবার কতগুলো সাব উপাদান রয়েছে, উপ উপাদান রয়েছে। যেমন ব্রড টাইটেলটা হলো সামাজিক ডিটারমিনেন্ট,
কিন্তু সামাজিক উপাদানের আবার কতগুলো উপ উপাদান রয়েছে। সেগুলো হচ্ছে কি, 1 বয়স, 2 শিক্ষা, 3 স্ত্রী পুরুষ ভেদ, 4 ধর্ম, 5 গোষ্ঠী, 6 জাতিকুল গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি। আমরা প্রথমে নারী পুরুষ ভেদ, স্ত্রী পুরুষ ভেদটা নিয়ে আলোচনা করব। সাধারণভাবে স্ত্রী পুরুষ ভেদ এটা রাজনৈতিক অংশগ্রহণের একটা নির্ধারক হিসেবে কাজ করে থাকে। স্ত্রী পুরুষ ভেদ কি না, এতকাল পর্যন্ত আমাদের ধারণা ছিল যে স্ত্রীদের, মহিলাদের কাজ ঘরের মধ্যেই, তারা ঘরের সন্তান লালন পালন করবেন, ঘরে রান্না বান্না করবেন, গৃহকর্মে নিযুক্ত থাকবেন, ফলে তারা রাজনৈতিক অংশগ্রহণে সুযোগ পেতেন না। কিন্তু আমরা পুরুষরা কিন্তু অন্যদিকে, তারা ঘরের মধ্যে আবদ্ধ নন, তারা বাইরের জগতে থাকেন, রাজনৈতিক অংশগ্রহণটা তাদের জন্যই মূলত উন্মুক্ত রয়েছে। এই যে স্ত্রী পুরুষ ভেদ জনিত যে চিন্তাধারা, সেটা কিন্তু এতকাল পর্যন্ত রাজনৈতিক অংশগ্রহণকে নির্ধারণ করত। অর্থাৎ স্ত্রী পুরুষ ভেদে রাজনৈতিক অংশগ্রহণের তারতম্য হতো, অর্থাৎ মেয়েরা কম রাজনীতিতে অংশে আসেন, আর অন্যদিকে ছেলেরা বহু মাত্রায়, বিশাল মাত্রায় রাজনীতিতে অংশগ্রহণ করেন। এই যে স্ত্রী পুরুষ ভেদগত রাজনৈতিক অংশগ্রহণের তারতম্য, সেটা কিন্তু এতকাল ছিল। আধুনিক কালে, আধুনিক এই যে চলমানতার যুগ, সামাজিক সচলতার যুগ, এই সামাজিক সচলতার যুগ, বিজ্ঞান প্রযুক্তির যুগে, নারী অগ্রগতির যুগে, নারী স্বাধীনতার যুগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীরাও রাজনীতিতে অংশগ্রহণ করছেন, নারীরাও পুরুষদের সাথে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে তারা রাজনীতিতে অংশগ্রহণ করছেন। ফলে নারী পুরুষগত চিন্তাধারাও রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যে নারী পুরুষগত চিন্তাধারা এটা রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। আর আবার আমরা কখনো কখনো দেখতে পেয়েছি যে ইদানিংকালে যে সংরক্ষণ ব্যবস্থা চালু হয়েছে, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় 50% আসন মেয়েদের জন্য, আবার 1/3% মেয়েদের একটা নির্দিষ্ট অংশের জন্য। এই যে বিন্যাস ব্যবস্থা রয়েছে, এর মধ্য দিয়েও রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত হচ্ছে। অর্থাৎ যে মহিলারা, গ্রামের যে মহিলারা এতদিন পর্যন্ত শুধুমাত্র ওই গৃহকর্মেই ব্যস্ত থাকতেন, অথবা পশুপালনেই ব্যস্ত থাকতেন, অথবা সাধারণ কাজকর্মে ব্যস্ত থাকতেন, অথবা গৃহের কুটির শিল্পে ব্যস্ত থাকতেন, তাদেরকেও এখন পঞ্চায়েত সদস্য, তাদেরকে এখন পঞ্চায়েত মেম্বার হিসেবে কাজ করতে অনুপ্রেরিত করা হচ্ছে সংরক্ষণের মধ্য দিয়ে। ফলে তারাও রাজনৈতিক অংশগ্রহণে ভূমিকা পালন করছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নারী পুরুষগত চিন্তাধারা, এটাও আজকালকার দিনে আইনগত ব্যবস্থাপনার মধ্য দিয়ে অনেকটাই বেশি রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে চলেছে। পরবর্তী পদক্ষেপ হলো বয়স। মানে সামাজিক উপাদানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বয়স, অর্থাৎ এজ। সাধারণত আমাদের মধ্যে এতকাল যে ধারণাগুলো ছিল, আমি এতকালের ধারণা, বর্তমান ধারণা ব্যতিক্রম, সবগুলোকেই পাশাপাশি বলছি। এতকাল ধারণা ছিল যে অল্প বেশি ছেলেরাই বেশি সচেতন, তারাই সমাজকে পরিবর্তন করতে চায়, তারাই সমাজের আমূল পরিবর্তন করতে, সমাজের অন্যায় দুর্নীতিকে দূর করে একটা সুস্থ মুক্ত বুদ্ধ সমাজ আনতে চায়। ফলে অল্প বয়সী যৌবনটাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে স্বর্গরাজ্য। যৌবন মানে মানুষের যৌবন কালটাই হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে একটা দৃপ্ত ভূমিকা পালন করে। তুলনায় বার্ধক্য জীবন কিন্তু ততটা সক্রিয় এবং সুদৃঢ় থাকে না বলেই মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করতে, বৃদ্ধ বয়সে রাজনীতিতে অংশগ্রহণ করতে আগ্রহ পান না। এই যে দুই ধরনের চিন্তাধারা, অল্প বয়সীরা সক্রিয় হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেন, যেমন আপনার সুকান্ত বলেছেন 18 বছর বয়স সমস্ত কিছু করতে পারে, সমস্ত কিছুর পরিবর্তন করে তার সুস্থ জীবন আনতে পারে। এই যে 18 বছর মানে একটা যৌবন, উদ্দীপিত যৌবন রাজনৈতিক অংশগ্রহণে উদ্বুদ্ধ হয়, রাজনৈতিক অংশগ্রহণের মধ্যে দিয়ে রাজনীতির একটা পরিবর্তন, রাজনীতি একটি উন্নয়ন ঘটাতে চায়। এই যে যৌবনমূলক দিকটা, এটা রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। তুলনায় বয়স্ক, তারা কিন্তু রাজনৈতিক অংশগ্রহণে অতটা সক্রিয় হন না, তারা আগ্রহ পান না, তারা নিজেদের শারীরিক দিক থেকেই হোক, মানসিক দিক থেকেই হোক, তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে উৎসাহ পান না। কিন্তু এর ব্যতিক্রম রয়েছে। আমাদের ভারতবর্ষের রাজনীতিতে যদি দেখি, তাহলে দেখবো ভারতবর্ষের রাজনৈতিক নেতা নেত্রীগণের মধ্যে বয়স্ক ব্যক্তিরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্যতিক্রম রয়েছে। আবার আমরা দেখবো যে আমাদের ভারতবর্ষের যে সরকারি প্রক্রিয়া বা সরকারগুলি তৈরি হচ্ছে, সেখানে বয়োবৃদ্ধ প্রাজ্ঞ ব্যক্তিদেরই মন্ত্রী বা প্রশাসনিক কাজে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এই যে ব্যাপারগুলো রয়েছে, ফলে একটা ব্যতিক্রম রয়েছে।
ফলে আমরা দেখতে পাচ্ছি যে যৌবন যেমন রাজনীতিতে অত্যন্ত সক্রিয়, রাজনীতিকে উল্টে পাল্টে দিতে চান, রাজনীতির আমূল পরিবর্তন ঘটাতে চান, একটা দুর্নীতি মুক্ত সুস্থ মুক্ত সমাজ আনতে চান, সেদিক থেকে যৌবনটা হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণের স্বর্গক্ষেত্র। অন্যদিকে বার্ধক্য বয়সটা নয়, কিন্তু এর ব্যতিক্রম দু ক্ষেত্রেই রয়েছে। তাহলে আমরা সামাজিক ক্ষেত্রে দুটো দিক দেখলাম, একটা নারী পুরুষ ভেদ, একটা দেখলাম বয়স। তৃতীয় হচ্ছে শিক্ষা। তৃতীয় হচ্ছে শিক্ষা। শিক্ষা মানুষের সচেতনতা আনে, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে প্রগতি, এরকম একটা বাণী আমাদের মধ্যে প্রচারিত হয়ে আছে। তো শিক্ষা যত মানুষের মধ্যে আসে, মানুষ যত শিক্ষিত হয়, তার রাজনৈতিক সচেতনতা তত বৃদ্ধি পায়। ফলে শিক্ষিত মানুষের কাছে রাজনৈতিক অংশগ্রহণ অনেক বেশি সহজলভ্য হয়ে ওঠে, রাজনৈতিক অংশগ্রহণ অনেক বেশি দ্রুতায়িত হয়ে থাকে, যতটা না শিক্ষাবিহীন মানুষের কাছে হয়ে থাকে। শিক্ষাবিহীন মানুষ, শিক্ষা নেই এমন মানুষ, তারা চট করে রাজনীতির জটিলতায় প্রবেশ করতে চান না। রাজনীতির যে দুরূহ বুদ্ধি, রাজনীতির যে সূক্ষ্ম বুদ্ধি, সেগুলো তাদের মাথায় খেলে না বলে তারা অংশগ্রহণ করতে চান না। ফলে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণে তারতম্য ঘটে থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি শিক্ষা যত বাড়ে, মানুষের চেতনার স্তর তত বাড়ে, মানুষের রাজনৈতিক সচেতনতা তত বাড়ে, মানুষের রাজনৈতিক অংশগ্রহণ তত বাড়ে। অন্যদিকে শিক্ষা যত কম, রাজনৈতিক সচেতনতা তত কম, ততই রাজনৈতিক অংশগ্রহণের মানসিকতা কম। ফলে শিক্ষা রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড। কিন্তু ব্যতিক্রম রয়েছে। অশিক্ষিত মানুষ বা শিক্ষাবিহীন মানুষ, তারাও রাজনীতিতে অংশগ্রহণ করছেন, তারাও রাজনীতিকে ক্ষেত্র বিশেষে পরিচালনা করছেন। অল্প শিক্ষিত মানুষও রাজনীতিতে অংশগ্রহণ করছেন, তারাও রাজনীতিতে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করছেন। তাদের জনপ্রিয়তা দেখেই তাদেরকে সরকারি মন্ত্রীও করা হচ্ছে, তাদেরকে মন্ত্রী পদে নিয়োগও করা হচ্ছে। ফলে এই ব্যতিক্রমটা কিন্তু রয়ে গেছে। কিন্তু তবু শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ডিটারমিনেন্ট। আমি আবার বলবো, শিক্ষা যেহেতু চেতনা আনে, চেতনার মধ্যে দিয়ে যেহেতু রাজনৈতিক সচেতনতা হয়, রাজনৈতিক বিচারবোধ তৈরি হয়, অতএব শিক্ষা সেদিক থেকে রাজনৈতিক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাজনৈতিক অংশগ্রহণের যে সামাজিক উপাদান, সেক্ষেত্রে আরেকটি উপ উপাদান হচ্ছে, সামাজিক উপাদানের একটি উপ উপাদান হচ্ছে ধর্ম। ধর্মীয় বোধ বা ধর্ম চেতনাও রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে। ধর্মীয় বোধ বা ধর্মীয় চেতনাও রাজনৈতিক অংশগ্রহণকে সূচিত করে থাকে। আমরা প্রাক স্বাধীন ভারতবর্ষে দেখেছি, যখন জাতীয়তাবাদী আন্দোলন চলছে, তখন কংগ্রেসের রাজনীতি এবং মুসলিম লীগের রাজনীতি চলছে। এবং এই মুসলিম লীগের রাজনীতি যখন পাকিস্তানের দাবি করছেন মুসলিমদের জন্য, ভারতীয় মুসলমানদের জন্য সেপারেট হোমল্যান্ড হিসাবে, পৃথক মাতৃভূমি হিসাবে, তখন মুসলমান জনগণ মুসলিম লীগের রাজনীতিতে খুব উদ্বুদ্ধ হচ্ছেন। অন্যদিকে তারা মনে করছেন কংগ্রেস রাজনীতি মানে হচ্ছে হিন্দুদের রাজনীতি, ধর্মীয় রাজনীতি, হিন্দু ধর্মীয় রাজনীতি। প্রসঙ্গক্রমে আমি একথাও বলি, কংগ্রেসের রাজনীতি হিন্দু ধর্মীয় রাজনীতি বলে মনে করা হলেও সেখানে অনেক মুসলিম ব্যক্তিত্ব কংগ্রেসের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে একাত্মভাবে জড়িত ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ তার পরম দৃষ্টান্ত। তো এই যে ধর্মীয় চেতনা কেন্দ্রিক রাজনীতি বা রাজনৈতিক অংশগ্রহণ, এটা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। ইদানিং কালে আমাদের ভারতবর্ষে হোক, পৃথিবীর সব রাষ্ট্রে দেখছি যে ধর্মীয় চেতনায় আবেগ উদ্দীপ্ত করে রাজনৈতিক দলগুলি নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছেন, রাজনৈতিক দলগুলি নির্বাচনে সাফল্য লাভ করার চেষ্টা করছেন। ফলে আজকের দিনে ধর্ম খুব গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে। অর্থাৎ আমি সহজ করে দিই, ধর্মীয় নেতাদের আশ্রয় গ্রহণ করে, ধর্মীয় নেতাদের বাণী প্রচার করে, ধর্মীয় নেতাদের রাজনৈতিক প্রচারে আনিয়ে জনগণকে রাজনৈতিক অংশগ্রহণে ত্বরান্বিত করা হচ্ছে। এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলি ধর্মবোধকে জনগণের মধ্যে জাগ্রত করে, উদ্দীপিত করে জনগণকে রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন। আমরা নির্বাচনগুলিতে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলি ধর্মীয় বিভাজনের কথা বলছেন, ধর্মীয় বোধের কথা বলছেন, ধর্মবোধের কথা বলছেন, এবং সেই ধর্মবোধ যখন মানুষের মনে ছুঁয়ে যাচ্ছে, সেই ধর্মীয় চেতনা, সেই ধর্মীয় কথাগুলো যখন মানুষের মনকে ছুঁচ্ছে, তখন জনগণ স্বাভাবিকভাবেই রাজনৈতিক অংশগ্রহণে এগিয়ে আসছেন।
ফলে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের রাজনৈতিক অংশগ্রহণ ধর্মীয় মেরুকরণের মতো অনেকটা হয়ে যাচ্ছে, এবং এই মেরুকরণের রাজনীতির ফলে, এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির ফলেই আমরা রাজনৈতিক অংশগ্রহণকে অনেক বেশি প্রকাশ্য উন্মুক্ত হতে দেখছি। কিন্তু এর ব্যতিক্রম রয়েছে। শুধু ধর্মবদ্ধই যে রাজনীতি হবে তা নয়, কিন্তু এর ব্যতিক্রম রয়েছে। ভারতবর্ষের রাজনীতিতে আমরা এই ধর্মীয় মেরুকরণ বা রাজনৈতিক অংশগ্রহণের এই ধর্মীয় চরিত্রটাকেও লক্ষ্য করে থাকি। যেমন ধরুন কথার কথা, কোন মুসলিম অধ্যুষিত এলাকায় কোন রাজনৈতিক দলই হবিবুর রহমান বা মোহাম্মদ হেফজুল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে সাহস পান না। তারা কোনো অমল সরকার বা তারা কোনো অমল মুখোপাধ্যায়কে সেখানে প্রার্থী করতে সাহস পান না, এই জন্য যে মুসলিম ভোটটা পাওয়া যাবে না। ফলে কি হচ্ছে, এই যে ধর্মীয় ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়ে ধর্মীয় বোধের ভোটগুলোকে পাওয়া যায়, রাজনৈতিক অংশগ্রহণগুলোকে পাওয়া যায়, এইটাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়ে থাকে। ফলে কি হচ্ছে না, রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করার ক্ষেত্রে, রাজনৈতিক অংশগ্রহণকে সূচিত করার ক্ষেত্রে এই ধর্মীয় চেতনাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদিও যদিও এর অবশ্যই 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 ব্যতিক্রম রয়েছে, যে শুধু কোনো একটা ধর্মের মানুষ বলেই তাকে সেই ধর্মীয় লাইনে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, বা ধর্ম অনুসারী দলটির মিছিলেই যোগ দিতে হবে এমন কোনো কথা নেই, বা এমন ঘটনাও ঘটে না। ব্যতিক্রম সব ক্ষেত্রেই রয়েছে। আমরা কি কি দেখলাম না, সামাজিক উপাদানটির মধ্যে স্ত্রী পুরুষ ভেদ দেখলাম, আমরা বয়স দেখলাম, আমরা শিক্ষা দেখলাম, আমরা ধর্ম দেখলাম, আমরা দেখব বিবাহ। বিবাহ একটা সামাজিক প্রতিষ্ঠান, বিবাহ একটা সামাজিক ক্রিয়া। এই বিবাহ প্রক্রিয়ার মধ্য দিয়েও কিন্তু রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত হয়ে থাকে। বিবাহিত মানুষ মানেই দায়িত্ব সচেতন মানুষ, বিবাহিত জীবন মানে অতিরিক্ত দায়িত্বপূর্ণ জীবন। এই অতিরিক্ত দায়িত্বপূর্ণ জীবনের যে প্রবাহ, এই প্রবাহ থেকেই তার দায়িত্ববোধ বাড়ে, তার পরিবার সম্পর্কে দায়িত্ববোধ বাড়ে, তার সংসার সম্পর্কে দায়িত্ববোধ বাড়ে, তার সমাজ সম্পর্কে দায়িত্ববোধ বাড়ে। এই দায়িত্ববোধই রাজনৈতিক দায়িত্ববোধ নিতে তাকে উদ্বুদ্ধ করে। অর্থাৎ বিবাহিত জীবনের যে স্ব আরোপিত যে দায়িত্ব আর চেতনা, সেই চেতনার মধ্য দিয়ে ব্যক্তির জীবনে রাজনৈতিক অংশগ্রহণ অনেকটাই ত্বরান্বিত হয়ে থাকে। তুলনায় অবিবাহিত যে পুরুষ বা নারী, তাদের হালকা জীবন, তাদের কোনো বন্ধন, সেই অর্থে বন্ধনহীন জীবন, এবং এই বন্ধনহীন জীবন, এই আলগা জীবন, এই হালকা জীবন, এই জীবনে দায়িত্ববোধ থাকতে না। ফলে কি হচ্ছে, তারা খুব একটা রাজনৈতিক সচেতনতার মধ্যে থাকতে পারছেন না। ফলে কি হচ্ছে, বিবাহিত জীবন এবং অবিবাহিত জীবন, এই এই তারতম্য জনিত যে বিষয়টা, তার ফলেও রাজনৈতিক অংশগ্রহণ সূচিত হয়ে থাকে। অর্থাৎ বিবাহিত জীবনের যে দায়িত্ব চেতনা, সেই চেতনায় সামাজিক চেতনা, সেই চেতনায় সাংসারিক চেতনা, সেই চেতনায় পারিবারিক চেতনা, সেই চেতনাই আলটিমেটলি রাজনৈতিক চেতনা এনে দেয়। এই রাজনৈতিক চেতনা থেকেই বিবাহিত জীবনের রাজনৈতিক অংশগ্রহণ অনেক বেশি ত্বরান্বিত হয়ে থাকে। এছাড়াও বিবাহিত জীবন রাজনৈতিক অংশগ্রহণকে অন্যভাবেও প্রভাবিত করে থাকে। যেমন আমরা দেখতে পাই যে স্ত্রী ভোট দিতে যেতে চাইছেন না, স্বামী তাকে জোর করেই প্রায় নিয়ে যাচ্ছেন, না ভোট দেওয়াটা একটা নাগরিক কর্তব্য, ভোট দেওয়াটা একটা গণতান্ত্রিক অধিকার, তোমাকে যেতেই হবে, তুমি চলো। তাকে বাধ্য না করেও তাকে তাকে উদ্বুদ্ধ করেও তিনি ভোট দিতে নিয়ে গেলেন, বা তাকেও কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর বক্তৃতা শুনতে নিয়ে গেলেন। এইটাও রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। ঠিক একইভাবেও হয়তো স্বামী খুব সাদামাটা ভদ্রলোক, তিনি রাজনীতি নিয়ে অতটা ব্যস্ত থাকেন না, কিন্তু স্ত্রী রাজনীতিতে সচেতন, তিনি তার স্বামীকে প্রভাবিত করছেন, এবং তার মধ্যে দিয়ে স্বামীও রাজনীতিতে যোগ দিচ্ছেন, এটাও ঘটে থাকে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে এই বিবাহিত জীবনটাও খুব গুরুত্বপূর্ণ ডিটারমিনেন্ট। ফলে বিবাহ এবং বিবাহহীনতা, এই যে দুই পার্থক্য, এই যে দুই তারতম্য, এই তারতম্যের কারণেও রাজনৈতিক অংশগ্রহণ অনেক ক্ষেত্রে ত্বরান্বিত হয়ে থাকে। এবার বলবো সামাজিক ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গোষ্ঠীগত দিক। অর্থাৎ সমাজের গোষ্ঠীগত দিক থেকেও ব্যক্তি রাজনীতিতে অংশগ্রহণ করে থাকে। যেমন ধরুন যে ব্যক্তি স্কুল শিক্ষক, তার একটি সংগঠন রয়েছেন।
যে ব্যক্তি ব্যাংকের কর্মচারী তার একটি সংগঠন রয়েছে, তার একাধিক সংগঠন রয়েছে, যে সকল ব্যক্তি রেলে কাজ করেন তাদের সংগঠন রয়েছে, এবং এই সংগঠনগুলি থেকেই তাদের রাজনৈতিক অংশগ্রহণের চেতনা আসে, এই সংগঠনগুলি তাদের রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। মানে প্রত্যেকটা মানুষের জন্য যে প্রত্যেকটা এরিয়া বা পেশাগত দিক, সেই দিকগুলোর মধ্যেই স্বার্থ গোষ্ঠী বা সংগঠন রয়েছে, সেই সংগঠন বা স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য হিসেবেই তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ হন। মানে এই গোষ্ঠীগুলি তাদের সদস্যদের রাজনীতিতে সচেতন করে তোলেন এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে থাকেন। ফলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যে স্বার্থ গোষ্ঠীগুলি রয়েছে সেই গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরেরটা, শুধু স্বার্থ গোষ্ঠী নয়, আমরা যদি স্বেচ্ছাসেবী সংগঠন দেখি, আমরা যদি পিয়ার গ্রুপ দেখি, মানে সমবয়স্ক বন্ধু বান্ধবীদের গোষ্ঠী দেখি, তারাও সেই গোষ্ঠীগুলিও কিন্তু ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। যেমন কলেজে আমরা নতুন ঢুকেছি, নতুন ছাত্র, আমি বাড়িতে রাজনীতি করি না, আমি ব্যক্তিগতভাবে রাজনীতি বুঝি না, কিন্তু আমি কলেজে গিয়ে যে পরিবেশে পড়লাম, আমার চারপাশে যে বন্ধু বান্ধবীরা তারা রাজনীতি নিয়ে খুব আলোচনা করছেন, তারা যখন ক্যান্টিনে বসে খাবার খাচ্ছেন সেখানেই তারা রাজনীতি আলোচনা করছেন, আমাকেও হু হা করতে হচ্ছে, আমাকেও জিজ্ঞাসা করছে কিরে তুই কি বলিস, আমাকেও কিছু কথা বলতে হচ্ছে। আমরা এই সমবয়স্ক বন্ধু বান্ধবীদের রাজনীতির একে অপরের রাজনৈতিক চেতনাও সকলকে প্রভাবিত করে থাকে, এবং তার মধ্যে দিয়েও কলেজের যে ইউনিয়নগত ভোটগুলো হয় সেক্ষেত্রেও এটা খুব প্রভাব বিস্তার করে থাকে, এবং সেটাই বহির রাজনীতিতে, বাইরের রাজনীতিতে সেটাও সক্রিয় ভূমিকা পালন করে থাকে। ফলে সমবয়স্ক বন্ধু বান্ধবীদের গোষ্ঠী, স্বেচ্ছাসেবী গোষ্ঠী, এই গোষ্ঠীগুলির সদস্যদের রাজনৈতিক মনোভাবও একে অপরকে প্রভাবিত করে এবং তার মধ্যে দিয়ে একে অপরের রাজনৈতিক অংশগ্রহণকে সূচিত করে থাকে। ফলে সামাজিক দিকটার ক্ষেত্রে আমরা দেখলাম নারী পুরুষগত ভেদ, বয়স, ধর্ম, শিক্ষা, বিবাহ, বিভিন্ন গোষ্ঠীগত দিক, এছাড়াও সামাজিক দিকের আরেকটি উপ উপাদান হচ্ছে জাতিকুলগত গোষ্ঠী, আমরা যাকে বলি কাস্ট, যদি সহজ কথায় বলি, সেই জাতিকুলগত গোষ্ঠীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমি কোন কাস্টে বিলং করি এবং সেই কাস্ট কোন রাজনীতিতে বিশ্বাস করে, কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, বা কোন দলের রাজনৈতিক মতাদর্শকে এই নির্বাচনে বেশি প্রেফারেন্স দিচ্ছে, তার ভিত্তিতে আমাকেও সেই অনুযায়ী ভোট দিতে হচ্ছে, বা আমাকেও সেই অনুযায়ী ভোটে বা রাজনীতিতে অংশগ্রহণ করতে হচ্ছে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা তো কথায় কথায় বলি ভারতবর্ষের রাজনীতিতে জাতপাতের একটা ভূমিকা রয়েছে, ঠিক এই বিষয়টাও তাই। জাতপাতের চেতনা মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে, অর্থাৎ জাতপাতের চেতনার মধ্য দিয়েই আমাদের মধ্যে রাজনীতিতে অংশগ্রহণ করা হয়ে থাকে। আমরা দেখেছি ভারতবর্ষের রাজনীতিতে যে কাস্ট কনস্টিটিউয়েন্সি তৈরি হচ্ছে, মানে রিজার্ভ কনস্টিটিউয়েন্সি তৈরি হচ্ছে কাস্টের ভিত্তিতে, অর্থাৎ কোনো একটি এলাকায় যদি একটা নির্দিষ্ট সংখ্যক জাতের মানুষ বাস করে, তাহলে তার জন্য সেই কনস্টিটিউয়েন্সিটা, সেই নির্বাচনী কেন্দ্রটাকে সংরক্ষিত করে দেওয়া হচ্ছে। এই যে সংরক্ষিত আসন ব্যবস্থা, সেই সংরক্ষিত আসন ব্যবস্থার মধ্যে দিয়ে সেই সংরক্ষিত জাতের ব্যক্তিকেই প্রার্থী হিসেবে মনোনীত করতে হচ্ছে সব রাজনৈতিক দলকে। এই জাতপাতের এই রাজনীতিকরণটাও কিন্তু রাজনৈতিক অংশগ্রহণকে সূচিত করে থাকে। ফলে জাতিকুলগত গোষ্ঠী, নৃকুলগত গোষ্ঠী, এটাও কিন্তু রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে এবং তার মধ্যে দিয়েও ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণ সূচিত হয়ে থাকে। সুতরাং আমরা এতক্ষণ পর্যন্ত যে উপাদানগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে সামাজিক নির্ধারকের কিছু উপাদান, যেমন বয়স একটা উপাদান, শিক্ষা একটা উপাদান, ধর্ম একটা উপাদান, নারী পুরুষগত চেতনা একটা উপাদান, বিবাহ একটা উপাদান, গোষ্ঠীগত দিকটা একটা উপাদান, স্বেচ্ছাসেবী গোষ্ঠী বা সমবয়স্ক বন্ধু বান্ধবীদের পিয়ার গ্রুপ তাদের গোষ্ঠী, জাতিকুলগত গোষ্ঠী ইত্যাদি হচ্ছে সামাজিক নির্ধারকের বিভিন্ন উপাদান। এবার আসছি আমরা অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদানটাও রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎসের কাজ করে থাকে, অর্থাৎ অর্থনীতিও রাজনীতিতে অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। অর্থনীতি বলতে আয়, যেমন আমার আয় বেশি বা আমার আয় কম, আমি কিরকম চাকরি করি কিরকম চাকরি করি না, তার ভিত্তিতেও রাজনৈতিক অংশগ্রহণ সূচিত হয়ে থাকে। খুব সহজ করে বললে আমরা অর্থনৈতিক দিকটার দুটো উপাদানের কথা বলবো, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে পেশা। আয় বলতে কি না, আমার মাসিক রোজগার কত বা আমার বাৎসরিক রোজগার কত, এটা একটা দিক।
আমার বাৎসরিক রোজগার খুব বেশি, আমার বাৎসরিক রোজগার খুব কম, এই যে তারতম্য হচ্ছে, বা আমার অর্থনৈতিক আয় মাঝামাঝি, এগুলো এগুলো কিন্তু রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে তারতম্য সৃষ্টি করে, ফলে এটা গুরুত্বপূর্ণ উপাদানে কাজ করে। অন্যদিকে পেশাও একটা গুরুত্বপূর্ণ উপাদানে কাজ করে থাকে। প্রথমে আমি আয়টার কথা বলি, ইনকামটার কথা বলি। যদি আমার অর্থনৈতিক রোজগার খুব বেশি হয় স্বাভাবিকভাবে, এতদিনের প্রচলিত ধারণা অনুযায়ী, তাহলে রাজনীতি আমার পক্ষে, রাজনীতিতে অংশগ্রহণ করাটা আমার পক্ষে স্বাভাবিক। কিন্তু আমার যদি রোজগার খুব সাধারণ হয়, আমাকে যদি রুটি রোজগারের জন্য সারা জীবন ছুটে মরতে হয়, সারা জীবন ছুটে বেড়াতে হয়, তাহলে রাজনীতির বিলাসিতা আমার জন্য নয়। রাজনীতিতে মাথা গলানো, পরিবার খেতে পাচ্ছে না, স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন, ছেলেটি পরীক্ষার ফিস দিতে পারছে না, মেয়েটিকে স্মার্টফোন কিনে দেওয়া যাচ্ছে না অনলাইনে পরীক্ষার জন্য, এই মানুষের পক্ষে রাজনীতিতে গা ভাসানো খুব একটা সহজ নয়। ফলে আয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে যাদের অর্থনৈতিক আয় যথেষ্ট ভালো, সাধারণভাবে মনে করা হয় তাদের রাজনৈতিক অংশগ্রহণটা সহজভাবে হয়। অবশ্য আমি বলবো যে এরও ব্যতিক্রম রয়েছে। দুপক্ষই রাজনীতির প্রচুর রোজগার সম্পন্ন মানুষ রাজনীতি থেকে নির্লিপ্ত থাকেন, আবার অর্থনৈতিক আয়বিহীন মানুষও বা অর্থনৈতিক দিক থেকে কম রোজগার সম্পন্ন মানুষও যথেষ্ট সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে থাকেন। সব ক্ষেত্রেই ব্যতিক্রম আমাদের মাথায় রাখতে হবে। ফলে আমরা দেখতে পাচ্ছি আয়গত তারতম্য রাজনৈতিক অংশগ্রহণে বৈষম্য সৃষ্টি করে থাকে এবং তার ভিত্তিতে রাজনৈতিক অংশগ্রহণ সূচিত হয়ে থাকে। এবং অর্থনৈতিক দিকটির আরেকটি উপাদান হচ্ছে পেশা। পেশা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রফেশন, যে আমি কোন পেশায় আছি। স্বাভাবিকভাবেই যারা কলকারখানায় কাজ করেন, শ্রমিক বা যারা দিন মজুর, তারা স্বাভাবিকভাবেই বৈপ্লবিক দলকে, মানে অগ্রবর্তী দলকে, ফরওয়ার্ড দলকে তারা সমর্থন করতে চান, কারণ তারা মনে করেন যে এই দলটি সমাজে আমূল পরিবর্তন এনে সমাজের উন্নতি সাধন করবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পেশার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন অন্য কোনো গোষ্ঠী, আমি যখন বেশ ভদ্র ভালো চাকরি করছি, তখন সেই দলটি আর বৈপ্লবিক দলকে চান না, সেই মানুষ তখন বৈপ্লবিক দলকে চান না। তার কারণ হচ্ছে যে যখন সেই মানুষটি যদি দেখেন যে বৈপ্লবিক দল এসে যদি সমাজে আমূল পরিবর্তন সাধন করে, তাহলে হয়তো আমার আজকের যে উচ্চবিত্ত অবস্থান, আজকে যে উচ্চ চাকরিতে আমি রত রয়েছি, সেটা আমি নাও থাকতে পারি। তাই তারা রক্ষণশীল হয়ে পড়েন, তখন তারা রক্ষণশীল দলকেই ভোট দিয়ে থাকেন বা রক্ষণশীল মানসিকতা সম্পন্ন দলগুলিকেই ভোট দিয়ে থাকেন। ফলে এইরকম ভাবে রাজনৈতিক ক্ষেত্রেও মানে আমরা দেখতে পাচ্ছি পেশা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শ্রমিক, খেটে খাওয়া মজুর মানুষ, তারা বৈপ্লবিক দলের পক্ষে কাজ করেন, আবার যারা উচ্চবিত্ত বা উচ্চ পেশায় রয়েছেন তারা সাধারণত রক্ষণশীল দলকেই ভোট দিয়ে থাকেন। এই যে মানসিকতা, এই মানসিকতার ভিত্তিতে রাজনৈতিক অংশগ্রহণের প্রকৃতির তারতম্য ঘটে যাচ্ছে। তবে এরও ব্যতিক্রম রয়েছে যে রক্ষণশীল মানে উচ্চবিত্ত চাকরিজীবী মানুষও বৈপ্লবিক দলকে সমর্থন করেন, আবার সাধারণ শ্রমজীবী মানুষ তিনিও কিন্তু রক্ষণশীল দলের পক্ষে ভোট দিচ্ছেন। ভারতবর্ষে তার ঝুড়ি ঝুড়ি উদাহরণ রয়েছে, ভারতবর্ষ তার উদাহরণের ছড়াছড়ি রয়েছে। এটা গেল অর্থনৈতিক দিক। এবার আসবো, আমরা দুটো দিক আলোচনা করলাম, সামাজিক এবং অর্থনৈতিক। এবার আসবো আমরা রাজনৈতিক দিক। রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দিকটাই কিন্তু জনগণকে রাজনৈতিক অংশগ্রহণে অনেক বেশি উদ্দীপিত করে, উৎসাহিত করে। রাজনৈতিক দিকটা কি না, রাজনীতিতে এখন কি পরিবেশ পরিমণ্ডল চলছে, রাজনীতি হাওয়া কেমন, আবহাওয়া কেমন, রাজনীতিতে কোন দলের দিকে এখন জনগণের প্রবণতা বেশি, রাজনীতিতে কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে, এই বিষয়গুলি জনগণকে রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। যেমন ধরুন, যদি দেখেন যে কোনো একটি রাজনৈতিক দল খুব এগিয়ে আছেন, তখন সেই দলে যাওয়ার জন্য হিড়িক পড়ে যায়, আবার সেই দলের যখন একটু পড়তে শুরু হয় তখন সেই দল থেকে বেরিয়ে আসার জন্য আবার হিড়িক পড়ে যায়। এই যে ঘটনাগুলো,
এই ঘটনাগুলো কিন্তু রাজনৈতিক অংশগ্রহণকে সূচিত করে, রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে। আর রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অস্ত্র তো রাজনৈতিক দল, সেই তো সরাসরি রাজনীতির কথা বলে জনগণকে মোবিলাইজ করে, নিজের পক্ষে আনয়ন করে। ফলে কি হচ্ছে না, রাজনৈতিক দিকটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক পরিবেশ, পরিমণ্ডল, এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক। রাজনৈতিক প্রচারের মধ্যে দিয়ে জনগণের কাছে রাজনৈতিক অংশগ্রহণের বার্তা পৌঁছে যায়, বা জনগণ রাজনৈতিক দিক থেকে অংশগ্রহণ করতে সুবিধা হয়। ফলে রাজনৈতিক দিকটা রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অংশগ্রহণের এই যে রাজনৈতিক দিক বা রাজনৈতিক নির্ধারকটি, তারও কিন্তু কতগুলো উপ উপাদান রয়েছে, তারও কিন্তু কতগুলো সাব ফ্যাক্টর বা সাব সোর্সেস রয়েছে। প্রথমত আমরা বলবো প্রচার, প্রোপাগান্ডা। রাজনৈতিক প্রচার জনগণকে রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। রাজনৈতিক প্রচার জনগণের রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে। বর্তমান যুগ বিজ্ঞান প্রযুক্তির যুগ, বিপুল পরিমাণে প্রচারের যুগ। এতকাল পর্যন্ত আমরা প্রচার দেখেছি রেডিও টেলিভিশনের মধ্যে দিয়ে, কিন্তু আমরা এখন কি দেখছি, সোশ্যাল সাইট গুলো রয়েছে, নেট ব্লগ রয়েছে, টুইটার রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফেসবুক রয়েছে, আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই যে সোশ্যাল সাইট গুলো, এই সোশ্যাল সাইট গুলোর মধ্যে খুব দ্রুত গতিতে একেবারে আগুনের ফুলকির মতো ছুটে ছুটে চলে যাচ্ছে প্রচার। আর এই প্রচার জনগণকে প্রভাবিত করছে এবং এই প্রভাবটাই জনগণকে রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছে। ফলে জনগণের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক প্রচার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন কোনো একটি দল যে বার্তা দিচ্ছে, সেই বার্তাটা এতকাল পর্যন্ত আমাদের রেডিও কান পেতে শুনতে হতো, কিছুকাল আগেও পর্যন্ত আমাদের দূরদর্শনের পর্দায় চোখ রেখে বুঝতে হতো। এখন আর ওই দূরদর্শনে 6টায় খবর হবে, 9টায় খবর হবে, ওটি করতে হয় না। আমরা মুহুর্মুহু ফেসবুকের যে ভার্সন গুলো দেখছি, মুহুর্মুহু আমরা যে নেট ব্লগ গুলো থেকে দেখছি, টুইটার থেকে দেখছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখছি, তার মধ্যে দিয়ে ওই রাজনৈতিক দলের বক্তব্য, রাজনৈতিক দলের প্রচার অভিযান গুলো দেখতে পাচ্ছি। ধরুন কোনো একটি ঘটনা নিয়ে সরকার পক্ষ বিরোধী পক্ষের মধ্যে তুমুল গন্ডগোল হচ্ছে, সেটাও আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। এবং এই যে পেয়ে যাওয়া, এই পেয়ে যাওয়ার ফলে আমাদের রাজনৈতিক চেতনা বাড়ছে। এবং কি হচ্ছে না, চীনের তিয়েনানমেন স্কোয়ারে ছাত্রদের উপর চীনা সরকারের গুলি চালিয়ে সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মতো ঘটনা চলছে, সেটা যখন আমরা টিভির পর্দায় চলমান ছবি সহ দেখছি, ছাত্ররা হাউ হাউ করে কাঁদছে এবং গুলি ছোড়া হচ্ছে, সেটা যখন আমরা দেখছি, আমাদের মধ্যে রাজনৈতিক চেতনা তত বিস্ফোরিত হয়ে ওঠে, আমাদের মধ্যে রাজনৈতিক চেতনা তত, আমরা রাজনৈতিক দিক থেকে তত উদ্দীপ্ত হয়ে উঠছি। এই যে আমাদের দিনে, আজকের দিনে যে রাজনৈতিক প্রচারাভিযান, কোনো একটি রাজনৈতিক দলের বক্তব্য, কোনো একটি রাজনৈতিক দলের চিন্তাধারা বা বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তাধারা, তারা যেভাবে বিজ্ঞাপন দেন, তারা যেভাবে প্রচার করেন, খবরের কাগজে বিজ্ঞাপন দেন, বা দূরদর্শনে বিজ্ঞাপন দেন, অথবা বিভিন্ন ব্যক্তির দূরদর্শন বা বিভিন্ন চ্যানেল গুলো, ইলেকট্রনিক মিডিয়া গুলো বিভিন্ন দলের রাজনৈতিক নেতা নেত্রীদের যে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা গুলো ব্যবস্থা করেন, তার মধ্য দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা বিস্তার লাভ করছে। ফলে প্রচার কার্য, রাজনৈতিক প্রচার কার্য, প্রোপাগান্ডা জনগণকে রাজনৈতিক দিক থেকে উৎসাহিত করে। আমরা আমরা এই ইলেকট্রনিক যুগের মানুষেরা এই ইলেকট্রনিক মিডিয়া গুলোর প্রচারে এতই প্রভাবিত, তাদের প্রচার অনুযায়ী আমরা, তাদের প্রচারের স্রোতেই আমরা ভাসি, এবং সেই মতো আমাদের রাজনৈতিক অংশগ্রহণ তৈরি হয়ে থাকে, সূচিত হয়ে থাকে। আমি আবার বলবো যে এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম রয়েছে। সব মানুষই কিন্তু প্রচারে গা ভাসান না, সব মানুষই কিন্তু প্রচারে কিন্তু লিপ্ত হয়ে পড়েন না, এর ব্যতিক্রমও রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রচারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এরও একটা ব্যতিক্রম রয়েছে। কিন্তু প্রচার, আমরা মনে করি আজকের প্রচার সর্বস্ব যুগে রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান অবশ্যই 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 ভাবে জনগণের রাজনৈতিক অংশগ্রহণকে কিছু পরিমাণে হলেও নির্ধারিত করে থাকে। প্রচারের পর আসবো 2 নম্বর, হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক দিকটা আরেকটি উপদিক হচ্ছে রাজনৈতিক মতাদর্শ। রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিকে রাজনৈতিক দিক থেকে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে থাকে। যেমন গান্ধীবাদ, লেনিনবাদ, মার্ক্সবাদ, মাওবাদ, কিছু না পেলে জাতীয়তাবাদ, এই যে মতাদর্শগুলো রয়েছে, এই মতাদর্শগুলোর প্রতি যে আমাদের ফ্যাসিনেশন, মতাদর্শ গুলোর প্রতি আমাদের যে আকুতি, সেই আকুতি থেকেই আমরা রাজনৈতিক অংশগ্রহণ করে থাকি।
আমাদের মতাদর্শগুলির প্রতি আগ্রহ বা ভালোবাসা থেকেই আমরা সেই মতাদর্শের অনুগামী দলটিকে গিয়ে ভোটটি দিয়ে আসি। এই যে মানসিকতা, এই মতাদর্শগত দিকটা কিন্তু রাজনৈতিক অংশগ্রহণকে উদ্বুদ্ধ করে থাকে, রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। পরেরটাই আসবো, আমি একটু দ্রুত এগিয়ে যাই এবার। পরেরটা আসবো রাজনৈতিক দল। রাজনৈতিক অংশগ্রহণকে, জনগণের রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করার ক্ষেত্রে অত্যন্ত 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 কার্যকরী উপাদান হলো রাজনৈতিক দল। কারণ এই একটি সংগঠনই খুব সরাসরি রাজনৈতিক বক্তব্য পেশ করে। প্রত্যেকটি রাজনৈতিক দল সরাসরি তার নিজের কথা বলে, নিজের মতাদর্শকে প্রচার করে, নিজের পক্ষে ভোট আনবার চেষ্টা করে, জনগণকে নিজের পক্ষে মোবিলাইজ করে, জনগণকে নিজের পক্ষে তাদের আনিয়ে নেয় ইত্যাদি। ফলে রাজনৈতিক দল খুব সরাসরি রাজনীতির প্রচার চালায়। রাজনৈতিক দলগুলি সরাসরি ভাবে জনগণের কাছে রাজনীতি নিয়ে উপস্থাপিত হয়। রাজনৈতিক দলগুলি সরাসরি জনগণকে রাজনৈতিক চেতনা দেয়, রাজনৈতিক সামাজিকীকরণ করে থাকে। ফলে রাজনৈতিক দলগুলি ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। আর এর আসল কারণ যে রাজনৈতিক দলগুলো সরাসরি রাজনীতির কথা বলে। তারা বলেন আমরা নির্বাচনে জিতলে এই এই করবো। তার প্রত্যেকটা দল নির্বাচনী কর্মসূচি তৈরি করেন, ইস্তাহার তৈরি করেন, সেই ইস্তাহারে তারা একের পর এক লিস্ট করে দেন, আমরা এই এই কাজগুলো করব, আমরা এই এই কাজগুলো করব না, এই এই কাজগুলো আমরা করেছি, এই এই কাজগুলো আমাদের লক্ষ্য। এই যে চিন্তাধারাগুলো, এই চিন্তাধারাগুলোর মধ্য দিয়েই রাজনৈতিক দলই খুব সরাসরি ভাবে জনগণের কাছে রাজনৈতিক বক্তব্য নিয়ে উপস্থিত হয় এবং তার ভিত্তিতেই জনগণের রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত হয়। আরো একটি সহজ উপাদান দিই, উদাহরণ দিই। যেমন যখন ভোট আসে, প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে হয় প্রার্থী, না হয় প্রার্থীর প্রতিনিধি, না হয় লোকাল সেই রাজনৈতিক দলের লোকাল দাদা দিদি নেতা নেত্রীরা এসে আপনার কাছে আপনার নামটি জেনে নেন, আপনার কাছে ভোটটি চান, আপনার কাছে ভোটটি হাত জোর করে ভোটটি চান। এই যে বক্তব্যগুলো, এই রাজনৈতিক দলই সরাসরি এসে বলছেন যে আমাকে ভোটটি দাও। এই যে ব্যাপার, এর মধ্য দিয়েই রাজনৈতিক দলই সরাসরি ভাবে ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। ফলে রাজনৈতিক দল জনগণের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু ব্যতিক্রমও আছে, সব ক্ষেত্রে ব্যতিক্রম আছে, এটা আমাদের মাথায় রাখতেই হবে। যে ব্যতিক্রম কি, যখন বিভিন্ন রাজনৈতিক দলে, ধরুন একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী রয়েছেন, পাঁচজন প্রার্থী কিন্তু বা তার প্রার্থীর প্রতিনিধিরাই কিন্তু আপনার বাড়িতে ভোট চাইতে আসছেন এবং আপনি কাউকেই বলছেন না দেবো না। হ্যাঁ আপনি, কিন্তু আপনি তো দিচ্ছেন একটি দলকে। ফলে আমরা চারটি দলকে আমরা নিরাশ করছি পাঁচটির মধ্যে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল কিছু কিছু ক্ষেত্রে আমরা সীমাবদ্ধতা রয়েছে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে। এইগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা বলবো রাজনৈতিক দিকটা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশ পরিমণ্ডল, রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডল। রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডলটা কেমন তার ভিত্তিতে তার উপর নির্ভর করে রাজনৈতিক অংশগ্রহণ। একটু সহজ করে বলি, যদি আপনার পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সুস্থ, মুক্ত, উদার হয়, তবেই রাজনৈতিক অংশগ্রহণের প্রেরণা তৈরি হয়। অর্থাৎ রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডল যদি গণতান্ত্রিক চেতনা সম্পন্ন হয়, যে আপনি ভোট দিতে যাবেন, ইচ্ছা মতো ভোট দেবেন, আপনাকে কেউ বাধ্য করবে না, আপনাকে কেউ পাইপ গানের মুখে বা আপনাকে কেউ চোখ বেঁধে নিয়ে গিয়ে ভোট দেওয়া হবে না, এই যে উদারমুক্ত পরিবেশ, বা আপনি কোনো একটি রাজনৈতিক দলের মিটিং এ যোগদান করছেন, সেটা অন্য দল দেখলেও আপনাকে কেউ কিছু বলছে না, আপনার কাছে আপনি রাজনৈতিক চেতনা প্রকাশ করার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করছেন, রাজনৈতিক যে উদার উন্মুক্ত পরিবেশ যদি থাকে, তাহলেই আপনার রাজনৈতিক অংশগ্রহণ অনেক বেশি ত্বরান্বিত হবে। যদি রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডল চাপাচাপি সূচক থাকে, যদি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি খুব অস্থির হয়, তাহলে আপনি রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহ পাবেন না। ফলে রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডল রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারছেন, আপনার মতামত গুরুত্ব পাচ্ছে, আপনি কথা বললে কেউ আপনাকে বিপক্ষের লোকের এসে রেড়ে করে ছুটে আসছে না, এই যে রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডলের যে উদার উন্মুক্ত ভাব, এই উদার উন্মুক্ত ভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডল কিন্তু রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে। আমি প্রথমের দিকেই তুলনা করে বলেছিলাম যে টোটালিটারিয়ান সিস্টেমে কিন্তু একটা মাত্র রাজনৈতিক দল,
সেই দলের পক্ষেই আপনাকে কথা বলতে হবে, সেই দলের হয়েই ভোট দিতে হবে, সেই দলের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। যেমন চীনের ছাত্ররা কমিউনিস্ট পার্টির শাসনের পরিবর্তে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চেয়েছিলেন, মানে বহুদলীয় সমাজ ব্যবস্থার কথা বলেছিলেন, সেই জন্য তাদের উপর গুলি চালনা হলো তিয়েনআনমেন মেন স্কোয়ারে। অর্থাৎ টোটালিটেরিয়ান সিস্টেমে, সোশ্যালিস্ট সিস্টেমে যেহেতু এই উদার উন্মুক্ত পরিবেশ নেই, অতএব আপনিও রাজনৈতিক অংশগ্রহণে ততটা আগ্রহ পান না। অবশ্য সব ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। মোটামুটি ভাবে এইগুলি হলো রাজনৈতিক রাজনৈতিক উপাদানটি, উপ উপাদান। রাজনৈতিক উপাদানটার মধ্যে আমরা কি কি দেখলাম না, রাজনৈতিক প্রচার দেখলাম, রাজনৈতিক দল দেখলাম, রাজনৈতিক মতাদর্শ দেখলাম, রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডল দেখলাম। এ পর্যন্ত আমরা তিনটে মূল উপাদান আলোচনা করলাম, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। আমরা অবশেষে আলোচনা করব যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান। আসলে মনস্তাত্ত্বিক উপাদানটাই ব্যক্তিকে রাজনৈতিক অংশগ্রহণ করতে মানসিকভাবে উদ্বুদ্ধ করে থাকে। মনস্তাত্ত্বিক উপাদানটাই ব্যক্তিকে রাজনীতিতে অংশগ্রহণ করতে মানসিকভাবে প্রবুদ্ধ করে থাকে। মানুষের মনের প্রেক্ষাপটে এই রাজনীতিতে সে অংশগ্রহণ করতে চায়। মানুষ মানসিকতার প্রেক্ষাপটেই সে রামের দলে, সে রহিমের দলে ভোটটা দেয়। মানসিকতা বা মনস্তত্ত্ব এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিক। এবং এই মনস্তত্ত্ব তৈরি হয় নানা উপাদানের দিক থেকে। যেমন একাকিত্ব দূর করার মানসিকতা, এটা একটা উপ উপাদান। মানে মনস্তাত্ত্বিক দিকের একটা আরেকটা উপাদান হচ্ছে, উপ উপাদান হচ্ছে উপ উপাদান হচ্ছে যে একাকিত্ব দূরীকরণ। ঘরে বসে রয়েছি একা, ভালো লাগছে না, ঘরে বসে থাকলেই চিন্তা আসছে, কি করব, আমি একা রয়েছি, যাই রাজনৈতিক দলের যে পাড়ায় আখড়াটা রয়েছে বা যে ঘরটা রয়েছে সেখানে গিয়ে একটু বসি, তাদের সঙ্গে কথা বলি। রাজনৈতিক দল মানেই তো বৃহত্তর সংগঠন, কোন একটা রাজনৈতিক দল মানে বিপুল মানুষের বৃহত্তর সংগঠন। সেই বৃহত্তর সংগঠনের সঙ্গে যোগ দেওয়া মানে হচ্ছে সমাজের জন্য কাজ করা, সমাজে বিপুল অংশের জন্য কাজ করা। এই যে বোধটা তৈরি হয় এবং তার থেকেই ঘরে বসে থাকার একাকিত্ব দূর হয়ে যায়। ফলে প্রত্যেকটা রাজনৈতিক দল হলো যেহেতু প্রচুর সংখ্যক মানুষের একটা বৃহত্তর সংগঠন, সেই সংগঠনের সঙ্গে সংযোগ মানেই হচ্ছে সমাজের সঙ্গে সংযোগ। আর সমাজের সঙ্গে সংযোগ রাখতে পারলেই একাকিত্ব বোধটা সেটা দূর হয়ে যাবে। এই একাকিত্ব দূরীকরণের মানসিকতা থেকেও ব্যক্তি রাজনীতিতে বা রাজনৈতিক দলের সদস্য হিসেবে নাম লেখায় রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ হয়। এটা একটা গুরুত্বপূর্ণ দিক, একাকিত্ব দূরীকরণ। 2 নম্বর, সেটা হচ্ছে যে একাকিত্ব দূরীকরণের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উদ্বেগ দূরীকরণ। উদ্বেগ দূরীকরণ, উদ্বেগ, আতঙ্ক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিবার নিয়ে সমস্যা, আমাদের চাকরি বাকরি নিয়ে সমস্যা, আমাদের সংসার নিয়ে সমস্যা, নানা রকম উদ্বেগ। এই উগ্রপন্থী, এই সন্ত্রাসবাদ, এই হামলা, ওইখানে ওইখানে ছুরিকাঘাত, এই যে গোটা দিকটা যে মানসিক ভাবে যে আমরা উদ্বিগ্ন হয়ে থাকি, আমাদের যে উদ্বেগ, আতঙ্ক ইত্যাদি দূর করার জন্য আমরা রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে আমরা আমরা সমাজের কাজ করবার জন্য উদ্বুদ্ধ হই। আমরা রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে কিছুটা হালকা হওয়ার চেষ্টা করি। এই হালকা হওয়ার প্রবণতাই কিন্তু রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। অর্থাৎ আমাদের যে সাংসারিক, পারিবারিক, সামাজিক যে সংকট, উদ্বেগ, আতঙ্ক, সেই উদ্বেগ আতঙ্ক থেকে মুক্তির একটা উপায় হচ্ছে জনগণের সঙ্গে সংযোগ রক্ষা করা, রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ রক্ষা করা। এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা রাজনৈতিক অংশগ্রহণ করে থাকি। এছাড়াও রাজনৈতিক অংশগ্রহণের মনস্তাত্ত্বিক উপাদানটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রাজনীতির প্রতি আগ্রহ। ব্যক্তি রাজনীতির প্রতি আগ্রহ বোধ করেন, তার মানসিকভাবে তিনি চাইছেন আমি এ দলের হয়ে কাজ করব, তিনি মানসিকভাবেই চাইছেন যে আমি বি দলের হয়ে কাজ করব। তার মানসিক আগ্রহটাই রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে। আপনি যতই অন্য দলের লোক আসুন না কেন, আপনার কাছে সব দলের লোক এসেই ভোট চাইছেন, কিন্তু ভোটটি দিচ্ছেন আপনি আপনার মনের যে দলটি, সেই দলটাকেই ভোট দিচ্ছেন। ওই আপনার বাড়িতে সে কিছু উপঢৌকন দিয়ে গেল বা অনুরোধ করে গেল, হাত জোর করে নমস্কার করে গেলেন, কিন্তু আপনি সকলকেই বলছেন হ্যাঁ দেবো, কিন্তু আপনি আপনার মন যে দলটিকে চাইছে আপনি সেই দলটির প্রতি ভোট দিচ্ছেন। ফলে রাজনীতির প্রতি ব্যক্তি একটা মানসিক আগ্রহ রয়েছে, সেই মানসিক আগ্রহ থেকেই সে তার রাজনৈতিক অংশগ্রহণ সূচিত হয়ে থাকে। মনস্তাত্ত্বিক উপাদানটির এই যে 3টে দিক বললাম, তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে
একাকিত্ব দূরীকরণ বলেছি, উদ্বেগ দূরীকরণ বলেছি, এবং বলেছি যে রাজনীতির প্রতি ব্যক্তির আগ্রহ। 4 নম্বর যেটা, সেটা খুব সাংঘাতিক, সেটা খুব মারাত্মক, সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্ষমতার মোহ। সেটা হচ্ছে ক্ষমতার মোহ। রাজনৈতিক দলে যোগদান করে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারলে, দাদা দিদিদের চোখে বা নজরে পড়লে আমি পদে অধিষ্ঠিত হতে পারবো, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে পারবো, আমি মিউনিসিপাল কর্পোরেশনের সদস্য হতে পারবো, আমি এমএলএ এমপি হতে পারবো, নিদেন পক্ষে এমএলএ এমপি না হলেও দলের কোনো পদে থাকতে পারবো, পদে থাকলেই তার সামাজিক প্রতিষ্ঠা তৈরি হয়ে গেল, এবং ইত্যাদির মধ্যে দিয়ে আর্থিক সমাগমও ঘটতে লাগলো। এই যে বিষয়গুলো, ক্ষমতার মোহ ব্যক্তির একটা মনস্তত্ত্বের গুরুত্বপূর্ণ দিক। যে করেই হোক ক্ষমতা পেতে হবে, যে করেই হোক আমাদের ক্ষমতার প্রতি ক্ষমতার মধ্যে থাকতে হবে। এই যে ক্ষমতার মোহ, ব্যক্তির যে ক্ষমতার প্রতি তার যে আগ্রহ, আকুলতা, এই আকুলতা থেকেই ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত হয়ে থাকে। ফলে দেখবেন খুব স্বাভাবিকভাবে সকলে দেখবেন যে পাড়ার আর যে সংগঠন, বিভিন্ন দলের যে পাড়ায় পাড়ায় সংগঠন রয়েছে বা লোকাল যে বডিগুলো রয়েছে, সেখানেও সেখানেও গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য মোহ রয়েছে। মিউনিসিপাল কর্পোরেশনে কমিশনার পদ পাওয়ার জন্য নানা রকম নির্বাচনে নানা রকম নিজেদের দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই যে ব্যাপারগুলো, এমএলএ এমপি নমিনেশন পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, একে ধরা তাকে ধরা ইত্যাদি। এই যে ক্ষমতার মোহ বাসনা, এই বাসনা ব্যক্তিকে রাজনৈতিক অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে থাকে। মোটামুটি ভাবে এইগুলি হলো ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণের মনস্তাত্ত্বিক দিক। তাহলে আমরা এ পর্যন্ত ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণ যে নির্ধারক গুলো আলোচনা করলাম, তার মূল হলো 4টে, জেনারিক টাইটেল হলো 4টে: সামাজিক, তারপরে বললাম রাজনৈতিক, তারপরে বললাম অর্থনৈতিক, এবং তারপরে বললাম আমরা মনস্তাত্ত্বিক। এই 4টি দিক রয়েছে, এবং এই 4টি দিকের অসংখ্য উপ উপাদান রয়েছে, এবং যে উপাদানগুলির সমন্বয়ে ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত হয়ে থাকে। সুতরাং কোনো একটি দিক কি যে রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করার পক্ষে একাই 100 এমনটি নয়, বরং সবকটি দিক মিলেমিশে ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে থাকে। কোনো একটি দিকই কিন্তু একাই রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে, ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণকে ত্বরান্বিত করে, এমন ব্যাপার নয়, বরং সব দিকগুলি মিলেমিশেই সব দিকগুলির মধ্যে সমন্বয়ের মধ্য দিয়েই ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত হয়ে থাকে। এই হলো রাজনৈতিক অংশগ্রহণের নির্ধারক। লাস্টলি আমরা আলোচনা করব রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব। রাজনৈতিক অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ? আসলে রাজনৈতিক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এই জন্যই যে রাজনৈতিক অংশগ্রহণের মধ্য দিয়েই রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়। রাজনৈতিক অংশগ্রহণের মধ্য দিয়েই ব্যক্তির রাজনৈতিক অংশগ্রহণ ত্বরান্বিত হয়ে থাকে। রাজনৈতিক অংশগ্রহণের মধ্য দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তির সমাজে রাজনৈতিক সচলতা আসছে। রাজনৈতিক সচলতা আনার ক্ষেত্রে, পলিটিক্যাল মোবিলিটি আনার ক্ষেত্রে, রাজনৈতিক সচলতা আনার ক্ষেত্রে রাজনৈতিক অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক অংশগ্রহণ যত বাড়ে, সমাজের রাজনৈতিক উন্নয়ন তত ঘটে, এবং সমাজ তত রাজনৈতিক দিক থেকে এগিয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অংশগ্রহণ যত বাড়ে, সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক প্রগতি, রাজনৈতিক অগ্রগতি তত আসে, এবং রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক উন্নয়ন তত ঘটে। তবে এর একটা গুরুত্বপূর্ণ ক্ষতিকর দিকও রয়েছে। এস.এম. লিপসেট তার পলিটিক্যাল ম্যান গ্রন্থে বলছেন যে রাজনৈতিক অংশগ্রহণ কখনো কখনো গণতান্ত্রিক পরিবেশের বিপক্ষেও চলে যায়। রাজনৈতিক অংশগ্রহণ গণতন্ত্রের সঙ্গে মানানসই নাও হতে পারে। যেমন রাজনৈতিক অংশগ্রহণ যদি খুব বেশি বাড়ে এবং সেটা যদি খুব উগ্র হয়ে পড়ে, তাহলে কিন্তু গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হতে পারে। এই যে আমরা আঞ্চলিকতাবাদ বলে একটা সংকট ভারতীয় রাজনীতিতে দেখছি, সেই আঞ্চলিকতাবাদের সংকটটা আসছে কিন্তু এই রাজনৈতিক অংশগ্রহণের তীব্রতা থেকে। অঞ্চলের মানুষ, কোনো একটি অঞ্চলের মানুষ মনে করছেন যে আমরা আমাদের অঞ্চলকে পরিচালনা করব, আমরা আমাদের অঞ্চলকে শাসন করব, অতএব তার ভিত্তিতে আঞ্চলিক দল তৈরি হচ্ছে, তার ভিত্তিতে আঞ্চলিক প্রশাসনিক ব্যবস্থা তৈরি হচ্ছে, এবং সেই দলের সরকার তৈরি হচ্ছে। ফলে জাতীয় চেতনা বা গণতান্ত্রিক যে উদার উন্মুক্ত পরিবেশ, সেক্ষেত্রে অনেকটা নষ্ট হয়। লিপসেট এই ধরনের একটা কথা বলছেন। কিন্তু তবু আমরা মনে করব
যে রাজনৈতিক অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক সচলতা বৃদ্ধি পায়, রাজনৈতিক উন্নয়ন ঘটে এবং রাষ্ট্র ব্যবস্থার স্থিতিশীলতা, রাষ্ট্র ব্যবস্থা তত বেশি রাজনৈতিক দিক থেকে স্থিতিশীল হয়ে ওঠে। ফলে রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অংশগ্রহণের মধ্য দিয়েই জনগণের রাজনৈতিক চেতনা বাড়ে, জনগণের রাজনৈতিক সচলতা আসে, রাজনৈতিক উন্নয়ন ঘটে, রাজনৈতিক অগ্রগতি ঘটে এবং সমাজের রাষ্ট্র ব্যবস্থা তত বেশি শক্ত, পোক্ত, দৃঢ় হয়ে ওঠে। ফলে সমাজের রাষ্ট্র ব্যবস্থার সুদৃঢ়করণে, রাষ্ট্র ব্যবস্থার স্থিতিশীলতা বিধানকরণে রাজনৈতিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোটামুটি ভাবে রাজনৈতিক অংশগ্রহণ ও তার রাজনীতি এই পর্যন্তই। যদি তোমাদের কোনো আলোচনা থাকে, প্রশ্ন থাকে, আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, মমিতা বলো। স্যার, কোশ্চেনটা হচ্ছে যে ঘন ঘন রাজনৈতিক দল পরিবর্তন সাধারণ মানুষের মনে রাজনীতি নিয়ে একটা ঘৃণা তৈরি করছে, এ বিষয়ে আপনার অভিমত কি? ঠিকই বলেছো। তবে ঘৃণা শব্দটাকে ঘৃণা শব্দটার পরিবর্তে তুমি রাজনীতির প্রতি অনীহা তৈরি। হ্যাঁ, এটা ঠিক কথাই যে আমি আজকে একটি দলে হয়তো অন্য দলে চলে যাচ্ছি সুবিধা পাওয়ার জন্য, সেখানে সুবিধাজনক অবস্থায় যেতে পারলাম না, আবার দলে ফিরলাম বা অন্য দলে যোগ দিলাম। ঘন ঘন দল পরিবর্তন তো জনগণের মধ্যে রাজনৈতিক বিতৃষ্ণা তৈরিই করে, এবং সেটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা তো ঠিক যে যখন জনগণ দেখে যে আমি যাকে ভোট দিলাম এবং আমাদের ভোটে যিনি এমএলএ হলেন, তিনি সুবিধা পাওয়ার জন্য বিরোধী দলে যোগ দিলেন, গিয়ে মন্ত্রী হয়ে গেলেন, তাহলে কিন্তু জনগণের ভোট পদদলিত হলো। জনগণ যে সংখ্যাগরিষ্ঠ জনগণ তাকে ভোট দিয়ে জিতিয়ে দিলেন, যে এমএলএ কে, যে এমপি কে, সেই এমপি যখন ক্ষমতার লোভে বা ক্ষমতার মোহে অন্য দলে গিয়ে মন্ত্রী হলেন বা গুরুত্বপূর্ণ পদে চলে গেলেন, তখন ধরে নিতেই হবে যে এই সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা তাকে ভোট দিয়েছিলেন তাদের অভিমতকে, তাদের গণতান্ত্রিক চেতনাকে পদদলিত করা হলো, এবং তখন মানুষের মনে রাজনৈতিক বিতৃষ্ণা তৈরি হবেই। মহিমের মোস্তাফার কোশ্চেনটা খুব ভালো ছিল, ঠিক আছে। তারপরে আর কিছু? স্যার, পরবর্তী কোশ্চেন মোস্তাফা মিয়ার কাছ থেকে, যে বর্তমান সময়ে নেতাদের ধর্ম নিয়ে লাগাম ছাড়া প্রচার কি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য অনেকটাই দায়ী? তোমার প্রশ্ন, মোস্তাফা, তোমার প্রশ্ন কিন্তু তোমার উত্তর। তুমি প্রশ্ন করেছো এমন ভাবে যার উত্তর ওর মধ্যেই রয়েছে, ঠিক? হ্যাঁ, কি রাজনৈতিক নেতারা যেভাবে ধর্মীয় প্রচার করছেন লাগাম ছাড়া, এবং তাতে তো সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাওয়াটা খুব স্বাভাবিক। এবং রাজনৈতিক দলের নেতারা ধর্ম নিয়ে যে প্রচার করছেন এবং রাজনৈতিক ধর্মকে যেভাবে ব্যবহার করছে, আমি সেটা বলবার চেষ্টা করেছি। ফলে কি হচ্ছে না, জনগণের মধ্যে আমরা পাশাপাশি প্রতিবেশী দুই বাড়ির মধ্যে ঝগড়া বেঁধে যাচ্ছে, পাড়ায় পাড়ায় ঝগড়া বেঁধে যাচ্ছে। এ পাড়ার লোক গিয়ে ও পাড়াকে শাসিয়ে আসছে, ও পাড়ার মুসলিম অধ্যুষিত মানুষ এ পাড়ার হিন্দু মুসলিম অধ্যুষিত লোককে শাসিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ফলে ধর্মীয় উন্মাদনা, রাজনীতিতে ধর্মীয় উন্মাদনা, আমরা মনে করি যে রাজনৈতিক দাঙ্গা, অন্তত রাজনৈতিক দাঙ্গা না হোক, এই মুহূর্তে দাঙ্গার কথা ছেড়েই দিলাম, দাঙ্গা না হোক, রাজনৈতিক একটা অসন্তোষ তৈরির জায়গা তৈরি হচ্ছে। আমরা জনগণের মধ্যে একটা রাজনৈতিক সংঘাতের পরিবেশ তৈরি হচ্ছে। মৌমিতে শুনতে পাচ্ছি না, মৌমিতা শুনতে পাচ্ছি না। হ্যাঁ বল, গৌরগোপালের প্রশ্নটা বল, গৌরগোপালের। হ্যাঁ স্যার, আপনি বললেন বিবাহিত মানুষ অবিবাহিত মানুষের তুলনায় সাবলীলভাবে রাজনৈতিক অংশগ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ অনেক বেশি, কিন্তু স্যার এর বিপরীতে অনেকেই বলেন অবিবাহিত কিংবা সংসার বিমুক্ত মানুষের সাংসারিক মানুষের তুলনায় অবসরকালীন সময় অনেক বেশি। স্বাভাবিকভাবেই তারা খুব সহজেই রাজনৈতিক অংশগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এ বিষয়ে আপনি যদি কিছু বলেন। বেশ, ধন্যবাদ গৌরগোপাল। আমি আমি যা বলেছি সব ক্ষেত্রে কিন্তু আমি ব্যতিক্রমের কথা বলেছি।
আচ্ছা, তবু তুমি যে প্রশ্নটা করেছো যে যে অবিবাহিত মানুষের অবকাশটা বেশি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সাংসারিক মানুষের চেয়ে, ঠিক না? আমার বক্তব্যের জায়গাটা ছিল এই যে যে বিবাহিত মানুষ মানেই দায়িত্বশীল মানুষ। একজন বিবাহিত স্ত্রী যেমন সংসার সম্পর্কে দায়িত্বশীল শিলা, আবার একজন বিবাহিত পুরুষ যেমন সংসার সম্পর্কে দায়িত্ব সচেতন, তিনি তার সন্তান, স্ত্রী, পুত্রের প্রতি দায়িত্ব সচেতন। আমি এই দায়িত্বের দিক থেকে বলেছি, এই দায়িত্বই জনগণের মধ্যে সামাজিক, সাংসারিক, পারিবারিক এবং রাজনৈতিক সচেতনতা আনে। ফলে অবিবাহিত পুরুষেরা অনেক সময় পায়, কিন্তু অবিবাহিত পুরুষদের পক্ষ থেকে এই অংশগ্রহণটা অনেক সময় লাগাম ছাড়া, বেপরোয়া, চল ওকে মেরে আসি, ও আমাদের বিরুদ্ধে বলেছে, এই ওই পার্টির লোক বলেছে, চল ঘুরে আসি। এই যে একটা দায়িত্বহীন, লাগাম ছাড়া, বেপরোয়া ভাবটা অবিবাহিত পুরুষের মধ্যে থাকতে পারে। কিন্তু বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী, আশা করা হয়, ইট ইজ এক্সপেক্টেড যে তারা অনেক বেশি সচেতন হবে। কিন্তু ব্যতিক্রম তো আছেই, গৌরগোপাল তো ঠিকই বলেছে, সব রকম ভাবেই ব্যতিক্রম আছে। যেমন অবিবাহিত মানুষও দায়িত্ব সচেতন ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন। কেন রাহুল গান্ধী কি দায়িত্ব সচেতন নন অবিবাহিত? নিশ্চয়ই। আবার অন্যদিকে বিবাহিত মানুষও দায়িত্বহীন ভাবেই রাজনীতিতেও কাজ করতে পারেন। এরকম এরকম দৃষ্টান্ত ভারতবর্ষের রাজনীতিতে ছড়িয়ে রয়েছে। বিবাহিত পুরুষরাও রাজনীতিতে অনেক বেপরোয়া কাজ করছেন, এই কাহিনীটাও আমরা দেখতে পাচ্ছি। ফলে ব্যতিক্রমটা মেনে নিয়েই আমার বক্তব্যটাকে আমি রেখেছি। বলো, দিলীপের একটি কোয়েশ্চেন। দিলীপ মন্ডল, বর্তমানে রাজনীতিতে অংশগ্রহণ আমরা সবাই নিযুক্ত, কিন্তু সুস্থ রাজনীতির পরিবেশে কি আমরা রয়েছি? এ বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, এটা কিন্তু একটা সিরিয়াস কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা কিন্তু সকলেই রাজনীতিতে অংশগ্রহণ করি। আমি শুরুই করেছিলাম যে আমাকে ভোট দিতে হচ্ছে, আমাকে রাজনৈতিক দলের কথা শুনতে হচ্ছে, প্রচার লিফলেট দিয়ে যাচ্ছেন সেটা পড়তে হচ্ছে, প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধি এসে ভোট প্রার্থনা করে যাচ্ছেন, আমি তাদের সঙ্গে কথা বলছি, এগুলো রাজনৈতিক অংশগ্রহণ। এগুলো আমরা রাজনৈতিক অংশগ্রহণের সঙ্গে আমরা সবাই নিযুক্ত। কিন্তু আমাদের রাজনৈতিক পরিবেশটা কি খুব সাবলীল, যেটা দিলীপের প্রশ্ন। আমরা রাজনীতিতে অংশগ্রহণ যে করছি এটা ঠিক, কিন্তু পরিবেশটা সেই অর্থে সাবলীল, সুস্থ নয়। কারণ আমরা জানি যে আমাদের রাজনৈতিক পরিবেশ একটা রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলির উগ্র প্রচার অভিযানের কারণে ক্রমশ বিষিয়ে উঠছে। এবং আমরা জানি রাজনীতিতে এমন ঘটনা ঘটছে যেখানে রিগিং হচ্ছে, ভোট ছিনতাই হচ্ছে। কলকাতার কোনো কোনো মাল্টি স্টোরি বিল্ডিং এর তলায় বন্দুক, পাইপ গান নিয়ে লোক দাঁড়িয়ে থাকছে, যে সেই বাড়ির 25টা পরিবার ভোট দিতে যেতে পারছেন না। এই যে অবস্থাগুলো হয় মাঝে মাঝে, এই অবস্থাগুলো কিন্তু আমাদের সুস্থ সাবলীল পরিবেশ নয়। আমাদেরকে এগুলো কাটিয়ে উঠতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যদিও আমরা গণতন্ত্রের নামে খুব উচ্ছ্বাস প্রকাশ করি, কিন্তু আমাদের এই গণতন্ত্র কিন্তু সেই অর্থে যথার্থ সুস্থ, মুক্ত, বুদ্ধ গণতন্ত্র নয়। আমরাও ভোট দিতে গিয়ে বাধার সম্মুখীন হই। আমরাও ভোট দিতে গিয়ে কখনো 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 শাসানির মুখে পড়ি। কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি ভোট দিতে যেতে পারছি না। এছাড়া রাজনীতির যে পরিবেশ পরিমণ্ডল, সেখানে আমরা খোলাখুলি কথা বলতে পারছি না। আমি যদি বলি তুমি দোষ করেছো বা তোমার এই বক্তব্য অন্যায়, হয়তো আমার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হতে পারে। আমি হয়তো কোনো একটি রিপোর্ট লিখেছি বা কোনো একটি পুস্তিকা লিখেছি বা কোনো একটি প্রবন্ধ লিখেছি, সেই প্রবন্ধের মধ্যে কোনো যদি কারো বিরুদ্ধে বলা হয় থাকে, সেই ব্যক্তির পক্ষ থেকে সরকারি ভাবেই হোক বা আইনগত ভাবেই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের পরিবেশটা সেই অর্থে স্বাভাবিক নয়। এছাড়া রাজনৈতিক দলগুলির উগ্র প্রচারের ফলে পরিবেশটা কিন্তু আমাদের সহজ থাকছে না, এটাও সত্যি কথা। তারপরে স্যার, পরবর্তী প্রশ্ন, বর্তমান সময়ে সৌজন্যহীন রাজনীতির ফলে সুশীল ব্যক্তিগণ আজ রাজনীতি থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে, যা সুষ্ঠু রাজনীতির জন্য কি বিপজ্জনক? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ। বর্তমান সময়ে রাজনীতিতে সৌজন্যহীনতার রাজনীতি হচ্ছে, কারণ একে অপরকে যেভাবে আমরা একটি দল অপর দলকে, একটি দলের নেতা বা নেত্রী অপর দলের নেতা বা নেত্রীকে যেভাবে, যে ভাষায় কথা বলছেন, সেই ভাষা কিন্তু সৌজন্যহীনতার রাজনীতিকেই প্রকাশ করছে। এবং আমি কোনো উদাহরণ দিচ্ছি না, অনেক উদাহরণ দেওয়া যায়। রাজনৈতিক দলের নেতারা কে কাকে কি বলছেন বললে কিন্তু বললে কিন্তু সেটা খুব সৌজন্যমূলক হবে না। কিন্তু এগুলা ঠিক, আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা অন্য দলের রাজনৈতিক নেতা নেত্রীদের বিরুদ্ধে কখনো কখনো সৌজন্যের সীমানা পেরিয়ে গিয়ে কিছু মন্তব্য করছেন।
যে মন্তব্যগুলো কিন্তু আমাদের মানে সুস্থ রাজনৈতিক সমাজকে মানে সুস্থ মানুষকে দূরে রাখছে। আমি সুশীল ব্যক্তিগণ বলবো না, সুশীল ব্যক্তিগণ বলতে যদি আমরা সিভিল সোসাইটির মানুষজনকে বুঝি, সেই সুশীল সিভিল সোসাইটির মানুষজনও কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের পক্ষে ঢুকে পড়ছেন। একেবারে আমি পারফেক্ট নিরপেক্ষ, হ্যাঁ, এইরকম একটা মানসিকতা দেখা যাচ্ছে না। কোনো একটি দলের সরকারে যারা সুশীল বা সিভিল সোসাইটির মানুষজন ছিলেন, তারা কিন্তু আর পরের সরকারের আমলে সুশীল থাকছেন না। আবার এখন বর্তমান সরকার বা কোন সরকারের সুশীল জনগণ আবার অন্য জনগণের ক্ষেত্রে থাকছে না। কিন্তু আমি ব্যক্তি হিসেবে বলবো যে সৌজন্যহীনতার রাজনীতি, ভাষার শ্লীলতাবিহীন রাজনীতি বা অশ্লীল ভাষা প্রয়োগের রাজনীতি, ভাষার কদর্যতা প্রয়োগমূলক যে রাজনীতি, এর ফলে রাজনৈতিক পরিবেশের সৌজন্য নষ্ট হচ্ছে এবং এই সৌজন্য নষ্ট হওয়ার ফলে ব্যক্তির মনে রাজনৈতিক বিতৃষ্ণা তৈরি হচ্ছে। যদি যদি ভারতবর্ষের রাজনৈতিক নির্বাচনগুলির ইতিহাস দেখা যায়, ভোটের নির্বাচনগুলি দেখা যায়, নির্বাচনগুলিতে আগে খুব ছড়া লেখা হতো, সেই ছড়াগুলির মতো এত ভাষার অপপ্রয়োগ থাকতো তার মধ্যে দিয়ে। এবং তাছাড়া বক্তৃতা করতে গিয়েও নেতা নেত্রীরাও কখনো কখনো অপভাষা প্রয়োগ করে থাকেন এবং এর ফলে রাজনৈতিক সৌজন্যটা দূরে চলে যাচ্ছে এবং ফলে এটা রাজনৈতিক বিতৃষ্ণা তৈরি করছে। স্যার, পরবর্তী প্রশ্ন দিলীপ মন্ডল, যে সুস্থ রাজনীতির পরিবেশ থেকে আমরা কিভাবে মুক্ত থাকবো? সুস্থ রাজনীতি যুক্ত থাকবো, সুস্থ রাজনীতির পরিবেশ থেকে কিভাবে আমরা যুক্ত থাকবো? না না, রাজনৈতিক পরিবেশটা যদি সুস্থ হয় তাহলে তো আমরা স্বতঃস্ফূর্ত হয়ে তাদের যোগদান করতে পারবো, অংশগ্রহণ করতে পারবো। আমি আমি একটি সামাজিক উপাদানের একটি কথাই বলেছিলাম যে রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডল, রাজনৈতিক পরিবেশ পরিমণ্ডল যদি উদার উন্মুক্ত হয়, রাজনৈতিক পরিবেশে যদি সৌজন্যমূলক আচরণ থাকে, রাজনৈতিক পরিবেশ যদি খুব সহজ স্বাভাবিক থাকে, তাহলে আমরা সহজেই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবো। আমি খোলামেলা ভাবেই ঘুরে ফিরে বেড়াতে পারবো এবং অন্য দল আমাকে, কোনো একটি দলে আমি যোগদান করছি বা কোনো একটি দলের প্রচারে আমি যাচ্ছি বা কোনো একটি দলের মিছিলে আমি যাচ্ছি, কোনো একটি দলের মিটিং এ আমি যাচ্ছি, সেটা অপর দল দেখলেও আমাকে কিছু বলছে না, বরং সে গণতান্ত্রিক পরিবেশের গণতান্ত্রিক মানুষ হিসেবে আমাকে মেনে নিচ্ছে, তাহলে তো আমরা স্বস্ফূর্ত হয়ে রাজনীতিতে যোগদান করতে পারবো। আসলে আমাদের পরিবেশটাকে জনগণতান্ত্রিক হতে হবে, যথার্থ জনগণতান্ত্রিক হতে হবে, তাহলেই কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব হবে। পারিবারিক ঝামেলার মধ্যে বা কিভাবে নেবেন? এটা ইদানিং কালের একটা ফেনোমেনন যে পারিবারিক যে গন্ডগোল হচ্ছে সেখানে ওর গিয়ে রাজনৈতিক দলের, বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে গোষ্ঠী বাড়াই রয়েছেন বা ক্ষমতা দলের যে শাখা রয়েছে তার কাছে গিয়ে তারা আবেদন করছেন, কেউ কোনো একটি পক্ষ, স্ত্রীর পক্ষ হোক, স্বামীর পক্ষ হোক, ভাইয়ের পক্ষ হোক, অন্য ভাইয়ের পক্ষ হোক, তখন সেই রাজনৈতিক দল এসে হস্তক্ষেপ করছে বা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটার একটা সুফল কুফল দুটো দিকই আছে। সুফল হলো যে যদি রাজনৈতিক হস্তক্ষেপের ফলে একটা সুষ্ঠু মীমাংসা হয় ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা কোনো একটি পক্ষের মানে মানে বড় ভাইয়ের পক্ষে গেলে তো ছোট ভাইয়ের বিপক্ষে যাবে, আবার ছোট ভাইয়ের পক্ষে গেলে বড় ভাইয়ের বিপক্ষে যাবে, ফলে এটার একটা এটা সেই অর্থে খুব কার্যকর সমাধান নাও হতে পারে। ফলে পারিবারিক ঝামেলার মধ্যে কিন্তু ইদানিং ঢুকতে হচ্ছে, শুধু ভাই ভাই গন্ডগোল নাই, এমনকি বিবাহ সংক্রান্ত, প্রতিবেশীদের সঙ্গে পাঁচিল নিয়ে সংক্রান্ত, জমি সংক্রান্ত ইত্যাদি বিষয়েও আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে রাজনৈতিক দলের পক্ষ থেকে মীমাংসার ব্যবস্থা করা হচ্ছে। যদি সেটা সুষ্ঠু মীমাংসা হয় সেটা তাহলে কাম্য, আর যদি সেটা, এবং সুষ্ঠু মীমাংসা হওয়া খুব কঠিন, তার কারণ রামের পক্ষে যদি রায় যায় তাহলে রহিমের পক্ষে সেটা বিপজ্জনক, আবার রহিমের পক্ষে যদি রায় যায় সেটা রামের পক্ষে বিপজ্জনক। ফলে পারিবারিক সমস্যা মধ্যে রাজনৈতিক দলগুলি এসে পড়ছেন ঠিকই, এবং সেটা পারিবারিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কতটা উপযুক্ত সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থেকে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভোগবিলাস যুক্ত জীবন যেমন মনস্তাত্ত্বিক কারণ হিসেবে রাজনৈতিক অংশগ্রহণের সহায়ক ভূমিকা পালন করছে, একই রকম ভাবে আমরা দেখতে পাই শিক্ষিত ভদ্র সমাজ এই রকমই কিছু কারণে রাজনীতি থেকে দূরে থাকার কথা বলেন। এই সমস্যার সমাধানের উপায় যদি একটু আলোচনা করেন।
হ্যাঁ, গৌর গোপাল করে খুব সুন্দর প্রশ্ন, একদম ঠিক কথা বলেছো। যে ভোগবিলাস যুক্ত জীবন যেমন মনস্তাত্ত্বিক কারণ হিসেবে রাজনৈতিক অংশগ্রহণে সহায়ক ভূমিকা পালন করে, এইরকম ভাবে আমরা দেখতে পাই শিক্ষিত ভদ্র সমাজ এইরকম কিছু কারণে রাজনীতি, হ্যাঁ ঠিক বলেছো। শিক্ষিত ভদ্র সমাজ তারা রাজনৈতিক যে কুশ্রিতা, রাজনীতির যে সৌজন্যহীনতা, রাজনীতির যে অশালীন পরিবেশ তৈরি হচ্ছে, রাজনীতি নিয়ে যে দলগত বিবাদ বিসম্বাদ, এমনকি রাজনীতি নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গামা, এমনকি আহ এমনকি তো খুনোখুনি যে চলছে, এই পরিবেশটা কিন্তু শিক্ষিত ভদ্র সমাজ মেনে নিতে পারেন না। শিক্ষিত ভদ্র সমাজের চারিত্রিক বৈশিষ্ট্যই হলো মোটামুটি ভাবে যে তারা ঝামেলা থেকে দূরে থাকতে চান, তারা সংকটের মধ্যে গা ভাসাতে চান না। একটা যুবক যেমন কেউ আহত হলে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করবে, একজন শিক্ষিত ভদ্র মানুষ চট করে সেই ঝামেলায় যেতে চাইবে না। তিনি ভাববেন ওকে আমি নিয়ে যাব হাসপাতালে, পুলিশ আমাকে আবার জিজ্ঞাসাবাদ করবে, আবার কোর্টে যেদিন সমন হবে আমাকে যেতে হবে। এই সংকটকে ভদ্র মানুষ এড়িয়ে যেতে, শিক্ষিত ভদ্র মানুষ এড়িয়ে যেতে চান। ফলে আমরা দেখতে পাই যে রাজনৈতিক যে ঝঞ্ঝাট, রাজনৈতিক যে দলাদলির যে কুফল, বা রাজনৈতিক দলাদলির ফলে যে হানাহানি, সেই হানাহানি বা সেই কুশ্রিতা বা সেই 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 যে একটা দ্বন্দ্বসুলভ পরিবেশ, সেই পরিবেশ থেকে ভদ্র শিক্ষিত সমাজ স্বাভাবিকভাবেই এড়িয়ে যেতে চান। এটা এই সমাজেরই চারিত্রিক একটা বৈশিষ্ট্য। স্যার পরবর্তী প্রশ্ন, জনগণ স্বাধীন পরিবর্তন জনগণ স্বাধীনভাবে কি পরিবর্তন সম্ভব কি? মানুষের কল্যাণ করা সরকার করতে পারছে কি? যদি একটু বলেন। রাজনীতি হিংসা থেকে কি মুক্ত হতে পারে কি? স্যার, আমরা জনগণ স্বাধীন সরকার পরিবর্তন করা সম্ভব। আচ্ছা, প্রশ্নটা করেছেন রাধা মাধব হালদার। হ্যাঁ, আর আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জনগণ কি স্বাধীনভাবে সরকারকে পরিবর্তন করতে পারি? জনগণ, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই তো সরকার পরিবর্তন করতে পারে। আমরা তো দেখেছি যে ইন্দিরা গান্ধীর এত প্রতিষ্ঠিত সরকার সেটাও ভেঙে গেছে। আমরা দেখেছি বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে দীর্ঘকাল ভেঙে গেছে, 35 বছরের সরকার 34 বছরের সরকার শেষ হয়ে গেছে। জনগণই পরিবর্তন করতে পারে। এখন প্রশ্নটা স্বাধীনভাবে পারে কিনা। আসলে জনগণই কিন্তু ভোট দিয়ে সরকারকে উলট পালট করে দিতে পারে, জনগণের হাতে সে ক্ষমতাটা রয়েছে। কিন্তু মানুষের কল্যাণ করা সরকার কি করতে, ও সরকার কি আদৌ, মানে এই পরিবর্তন করে যে সরকার আনছে সেই সরকার কি মানুষের কল্যাণ আদৌ করতে পারছে? এটা একটা খুব বিতর্কিত প্রশ্ন। প্রশ্নটা এই জন্যই বিতর্কিত বলছে যে যে সরকার যে কাজ করছে, সরকার মনে করছেন যে আমরা জনকল্যাণমূলক কাজ করছি, হয়তো আপনি বা হয়তো অন্য কেউ সেটাকে সেভাবে দেখছেন না, হয়তো তার বিরুদ্ধে মত পোষণ করছেন। বিশেষ করে সরকারের বিরুদ্ধে যে ব্যক্তি বা মানুষ বা দল রয়েছে, তারা সরকারের কার্যকলাপকে বিপক্ষীয় বিষয় বলেও মনে করতে পারে। ফলে সরকারের কাজ কল্যাণকর কি কল্যাণকর নয় সেটা মানসিকতার উপর নির্ভর করবে। আর রাজনীতি থেকে হিংসা কি মুক্ত হতে, আমরা কি রাজনৈতিক হিংসা থেকে মুক্ত হতে পারি? রাজনৈতিক হিংসা থেকে মুক্ত হওয়া খুব মুশকিল। একেবারে যতদিন না পর্যন্ত যথার্থ জনগণতান্ত্রিক পরিবেশ আমাদের হৃদয়ে স্থান পাবে, যতদিন না পর্যন্ত আমরা মানুষেরা যথার্থ জনগণতান্ত্রিক হৃদয় সম্পন্ন হতে পারবো, ততদিন পর্যন্ত হিংসা থেকেই যাবে। হয়তো হিংসা মানে আপনাকে এসে খুন করে যাচ্ছে না, কিন্তু রাজনৈতিক হিংসা নানা ধরনের হচ্ছে। ভোটে কারচুপি হচ্ছে, ভোটে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন ছিনতাই করে নেওয়া হচ্ছে, প্রিজাইডিং অফিসারকে ভয় দেখানো হচ্ছে, রেগিং হচ্ছে। এগুলো তো রাজনৈতিক হিংসা। এই হিংসা থেকে মুক্ত হওয়া যাবে না যতদিন না পর্যন্ত যথার্থ জনগণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে পারে। হয়তো আমরা অ্যাপারেন্টাল দেখছি আমাদের বুথে ভালো ভোট হয়েছে, কিন্তু অন্য বুথে বা অন্য কোথাও হয়তো এইরকম কাণ্ড হয়েছে। প্রিজাইডিং অফিসার পিঠ বাঁচানোর জন্য, প্রিজাইডিং অফিসার তিনি কোনো ক্রমে কাজ সেরে বাড়িতে ফিরবার জন্য তিনি ব্যস্ত, তাই তার রেগিং এর কাজটাকেও তিনি সফল বলে চালিয়ে, বৈধ বলে মানে তাকে ভালো সঠিক রিপোর্ট চালিয়ে দিয়ে তিনি কাজ করছেন। ফলে কি হচ্ছে না, রাজনীতি থেকে হিংসা মুক্ত হওয়া খুবই কঠিন যতদিন না পর্যন্ত যথার্থ জনগণতান্ত্রিক চেতনা জনগণের মধ্যে জাগ্রত হয়। আর ভারতবর্ষের মতো ধর্ম জাতপাত গোষ্ঠীবাদ আর আঞ্চলিকতাবাদ সম্পন্ন যে সমাজ,
সেখানে পুরোপুরি হিংসামুক্ত রাজনীতি হয়তো আমরা আশা করতে পারি না। যদি কিছু বলতেন। হ্যাঁ, সমাধানগুলো সমাধানগুলো সম্পর্কে বলতে হচ্ছে এই যে স্যার ভোগ বলেছে তো এই সমস্যাটি সমাধানের উপায় সম্পর্কে এই সমস্যাটি সমাধানের অংশগ্রহণের সহায়ক ভূমিকা পালন করছে এইরকম ভাবে আমরা দেখতে পাই হ্যাঁ, গৌরগোপালের যে বক্তব্য সেটা হচ্ছে যে শিক্ষিত সমাজ রাজনীতি থেকে দূরে সরে থাকছেন, রাজনৈতিক পরিবেশের যে অস্থিরতা বা যে কুশ্রিতা রয়েছে তার থেকে দূরে সরিয়ে থাকছে। এই জন্য রাজনীতি এই সমস্যাটি সমাধানের উপায় সম্পর্কে যদি একটু আলোচনা হয়। হ্যাঁ, আমি যে কথাটা শেষের উত্তরে বলেছি তোমার প্রশ্নের উত্তরেও সেই একই কথা বলবো যে আমাদের মধ্যে যথার্থ জনগণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। আমাদের সমাজ, সংস্কৃতি, বিশ্বাস, মূল্যবোধকে যথার্থ জনগণতান্ত্রিক করে তুলতে হবে। আমি যেন রামের দলকে ক্ষতিগ্রস্ত না করি, রামের দল যেন রহিমের দলকে ক্ষতিগ্রস্ত না করে, এ যেন বি কে আহত না করে, বি যেন কোনো ক্রমেই এ কে গালিগালাজ না করে। এই যে একটা সহজ, স্বতঃস্ফূর্ত, হৃদয়বান পরিবেশ যদি তৈরি হয়, তবেই সেখানে আমরা যথার্থ রাজনৈতিক অংশগ্রহণ বা যথার্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পারবো। সুতরাং আমাদের মধ্যে প্রথমেই লক্ষ্য হবে যে আমাদের মধ্যে একটা হৃদয় বত্তা তৈরি করতে হবে। আমরা যেন বিরোধী দলকে সহ্য করতে পারি, আমরা যেন বিপক্ষকে সহ্য করতে পারি। আমি শাসক দলে আছি, বিরোধী দলকে মেনে নিতে হবে। বিরোধী দল বিরোধের জায়গায় রয়েছে, কিন্তু তাকেও শাসক দলের বক্তব্য কোনো কোনো ক্ষেত্রে মেনে নিতে হবে। এই যে একে অপরের প্রতি পারস্পরিক নির্ভরশীলতা, বিশ্বাস, আস্থা, একটা যথার্থ জনগণতান্ত্রিক চেতনা, সেটা যদি মানুষের মধ্যে জাগ্রত হয়, সৃষ্ট হয়, তাহলেই কিন্তু একটা সুস্থ পরিবেশ গড়ে উঠতে পারবে। আর সুস্থ পরিবেশ হলেই সকল মানুষের পক্ষে, শিক্ষিত অশিক্ষিত, উচ্চ আয় নিম্ন আয় সম্পন্ন মানুষের পক্ষে রাজনীতিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করা সম্ভব হবে। তাই গৌড়ের প্রশ্নের উত্তরে আমি বলবো যে যথার্থ জনগণতান্ত্রিক চেতনাই এক্ষেত্রে একটা প্যানাসিয়া, সর্বরোগের মহৌষধ হতে পারে। এবং সেটা ভারতবর্ষের মতো দেশে একটু কঠিন, কিন্তু তবু আমি আশার সুরে বলবো, আমি খুব আশাবাদী মানুষ, আমি জন্ম রোমান্টিক মানুষ, আমি কখনোই ব্যর্থতা বা নেগেটিভের কথা বলবো না। আমি বলবো যে এমন দিন তৈরি করতে হবে, গৌর তোমরা যুবক, তোমাদের এমন দিন তৈরি করতে হবে, আমাদের এমন দিন তৈরি করতে হবে যেখানে আমরা একে অপরকে সহ্য করব, একে অপরকে টলারেট করব, একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তুমি অন্যের দলের হতে পারো, আমি অন্যের দলের হতে পারি, কিন্তু আমাদের মধ্যে এই পারস্পরিক বোঝাপড়াটা যেদিন সুস্থ হয়ে উঠবে, সেদিনই ভারতবর্ষের সুস্থ, মুক্ত, বুদ্ধ রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হবে। সেই পরিমণ্ডলেই রাজনৈতিক অংশগ্রহণ বিশুদ্ধ চরিত্র লাভ করতে পারবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, তোমাদের সকলকে আমার ধন্যবাদ। স্যার আরো একটি প্রশ্ন আছে আমাদের। বিশ্বায়ন উত্তর পৃথিবীতে পুঁজিবাদের কর্পোরেট মানসিকতা কি আমাদের রাজনৈতিক অংশগ্রহণের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? যদি করে, তাহলে তার থেকে নিস্তারের উপায় সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, প্রশ্নটা খুব ভাইটাল কোয়েশ্চেন। আমি এতক্ষণ আশা করছিলাম যে পুঁজিবাদ এবং তার পরিণতির উপর প্রশ্ন আসবে। হ্যাঁ, পুঁজিবাদের যে কর্পোরেট মানসিকতা, এই মানসিকতা কিন্তু রাজনৈতিক অংশগ্রহণের মানসিকতাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রশ্নটা হলো, আসলে আমাদের রাজনৈতিক দলগুলি কিন্তু এই পুঁজিবাদী কর্পোরেট মানসিকতার দ্বারাই চলছে। আমাদের রাজনৈতিক দলগুলি কিন্তু এই পুঁজিবাদী কর্পোরেট সংস্থার দ্বারাই চলছে। আমরা তোমরা লক্ষ্য করো যে কোন একটি দল, সে কিন্তু ক্যাপিটালিস্ট কর্পোরেট গ্রুপের পয়সা নিয়েই রাজনৈতিক কর্মকাণ্ড করছে। তোমরা যদি ইলেকট্রনিক মিডিয়াকে ধরো কোনো একটা চ্যানেল, সে একটি পার্টিকে সমর্থন করছে, আরেকটি চ্যানেল আরেকটি পার্টিকে সমর্থন করছে। এই যে পুঁজিবাদী কর্পোরেট সংস্থার গুলোর পয়সা দিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলি এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে।
এর ফলে আমাদের আমরা যখন ধরতে পারছি কাহিনীটা, তখন আমাদের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণের প্রতি একটা অনীহা তৈরি হচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এবং গৌড় যেটা জানতে চাইছে, এর থেকে নিস্তারের উপায় কি? এর থেকে নিস্তারের উপায় হচ্ছে ওই যে বললাম, যে আমাদেরকে খুব সুস্থ মুক্ত হতে হবে, আমাদের মধ্যে যথার্থ জনগণতান্ত্রিক রাজনৈতিক চেতনা আনতে হবে। আমাদের মধ্যে একটা কথা আছে, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। সদা জাগ্রত চেতনাই হলো, জনগণের সদা জাগ্রত চেতনাই হলো স্বাধীনতার মহামূল্য অস্ত্র। এইটা যদি আমাদের থাকে, জনগণ যদি বুঝে যায় যে অমুক চ্যানেল অমুক দলকে ফিট করছে, তাহলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, যে রাজনৈতিক দলগুলি যেন এইরকম কর্পোরেট সংস্থার দ্বারা পরিচালিত না হয়। কর্পোরেট সংস্থাগুলি তাদের লাভ লোকসানের ভিত্তিতেই, কিন্তু গৌড়ের প্রশ্নের একটা ফান্ডামেন্টাল দিক রয়েছে, কর্পোরেট সংস্থায় কিন্তু তাদের নিজের লাভ লোকসানের ভিত্তিতেই কোনো দলকে টাকা দিচ্ছে, কোনো দলের টাকা সরিয়ে নিচ্ছে। কর্পোরেট সংস্থাগুলি তারা দেখছে যে এই দলটিকে ভোট দেবে, তারা সব দলকেই টাকা দিচ্ছে, কিন্তু তার টাকা তারা প্রত্যেক দলকে টাকা দিয়েই কিন্তু কি হচ্ছে না, তাদের মনকে পকেটে পুরে নিচ্ছে, তাদের ব্রেইনটাকে পকেটে পুরে নিচ্ছে। না, আমরা ওই যে দলের সরকারই আসুক, যেহেতু টাকা নিয়েছে, নুন খেলে গুণ গাইতে হবে, কর্পোরেট সংস্থাগুলো ওই সরকারের কাছ থেকে সুবিধা পরবর্তীকালে পাবো, এই আশাতেই তারা প্রচুর 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 পুঁজি ঢেলে চলেছে সরকারের অর্থের জন্য। ফলে এই অবস্থায় জনগণকেই একমাত্র সদা জাগ্রত চেতনা নিয়ে এগিয়ে আসতে হবে। জনগণ যদি সদা জাগ্রত চেতনা নিয়ে এর প্রতিবাদ করতে পারে, রুখে দাঁড়াতে পারে, জনগণ যদি সেই কর্পোরেট সংস্থার কে বিরোধিতা করতে পারে, সদা জাগ্রত চেতনা নিয়ে এগিয়ে আসতে পারে, তাহলে হয়তো কিছুটা পরিমাণে এর প্রতিকার পাওয়া যেতে পারে, নিস্তার পাওয়া যেতে পারে। কিন্তু আজকের যে ক্যাপিটালিস্ট কর্পোরেশনের যে যুগ, সেই যুগে এর থেকে নিস্তার পাওয়া সত্যিই কঠিন। তবু গৌড়ের প্রশ্নের উত্তর আমি বলবো যে আমরা যদি সচেতন হই, আমরা যদি এ বিষয়ে ওয়াকিবহাল হই, আমরা যদি প্রতিবাদ মুখর হই, তাহলে আমাদের একটা এই রাস্তা খুঁজে পাবো, প্রতিকারের রাস্তা খুঁজে পাবো। রাজনৈতিক হিংসার কারণ হিসেবে কি দেশের বেকারত্ব কোনোভাবে দায়ী, বা বেকারত্বের কি কোনো যোগসূত্র রয়েছে স্যার? আহ একটা একটু যোগসূত্র আছে বই কি। আহ যে বিশাল আকারে বেকারত্ব বেড়েছে বা বেড়ে চলেছে, সেই বেকার ছেলেরা আহ যাবে কোথায়? তাদেরও তো অর্থের প্রয়োজন, তাদেরও হয়তো ঘর সংসার আছে, তাদেরও মা বাবা আছেন, তাদেরও কিছু টাকা দরকার, তাদেরও হাত খরচ আছে। এবং সেই হাত খরচ জোগাড় করার জন্য তারা রাজনৈতিক দলের সংস্থায় নাম লেখায় বা রাজনৈতিক দলের আখড়ায় যায়, গিয়ে ওই রাজনৈতিক দলের নাম করে তারা কিছু কারণে অর্থ উপার্জনের চেষ্টা করেন, এটা করে দেবো সেটা করে দেবো। ফলে কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলোকে দিয়ে, এই বেকার ছেলেগুলোকেই কাজে লাগিয়ে রাজনৈতিক নেতা নেত্রীরা কিছু ক্ষেত্রে ফয়দা তোলার চেষ্টা করেন। এই অবস্থায় রাজনৈতিক হিংসা হয়তো বেড়ে যায়। ফলে সরাসরি ভাবে বেকারত্ব রাজনৈতিক হিংসার কারণ না হলেও, রাজনৈতিক হিংসার ক্ষেত্রে বেকারত্বের একটা প্রচ্ছন্ন দিকও রয়েছে। মানে বেকারত্বের জ্বালায় থেকে মুক্তি পাওয়ার জন্য রাজনৈতিক দলের নাম লেখা এবং রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই বেকার যুবক যুবতীদের অনেক ক্ষেত্রে ব্যবহার করে রাজনৈতিক হিংসাকে ছড়িয়ে দেন, বা রাজনৈতিক হিংসায় তাদের ব্যবহার করে থাকেন। আসলে তারা সেখানে তুরুপের তাস হিসেবে কাজ করে। কিছু ক্ষেত্রে তারা হয়তো রাজনৈতিক হিংসার, বেকারত্ব কিছু ক্ষেত্রে হয়তো রাজনৈতিক হিংসার কারণ হলেও হতে পারে, সব ক্ষেত্রেই যে আছে এমন কোনো বক্তব্য নেই। করেছেন স্যার, বর্তমান ছাত্র সমাজ বা শিক্ষিত সমাজ রাজনৈতিক থেকে দূরে থাকতে চাইছে। রাজনৈতিক যদি যুব সমাজ না আসে, ভবিষ্যৎ রাজনৈতিক কি হবে? আচ্ছা, একথা ঠিকই তো, রাজনীতি যুবকরা না আসে তাহলে ভবিষ্যতে রাজনীতি কি করে হবে? হ্যাঁ, আসলে তার বর্তমান ছাত্র সমাজ থেকে, হ্যাঁ, ছাত্র সমাজ শিক্ষিত সমাজ রাজনীতি থেকে দূরে থাকতে চাইছে। কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিত সমাজ কিছুটা এড়িয়ে চলেন বটে, কিন্তু যুব সমাজ কিন্তু রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবেই জড়িয়ে আছেন। হয়তো কিছু যুবক নিজের ভবিষ্যৎ, নিজের কেরিয়ার, ভালো পড়াশোনা, ভালো চাকরি বাকরি করবো ইত্যাদি নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে হয়তো সে রাজনীতি থেকে নির্লিপ্ত, কিছু যুবক হয়তো রাজনীতি থেকে নির্লিপ্ত থাকেন বা থাকতে পারেন।
কিন্তু সব যুবকই নির্লিপ্ত থাকেন না। রাজনৈতিক দলগুলো তো এই যুবকদের ভিত্তিতেই, যুবকদের বল ভরসাতেই রাজনৈতিক দলগুলো চলছে। আর যে প্রশ্নটা করেছে তন্ময়, সেটা কিন্তু খুব সঠিক প্রশ্ন। যদি সত্যি যুবকরা এড়িয়ে যায়, সত্যি শিক্ষিত মানুষ যদি এগিয়ে যায়, তাহলে রাজনীতি তো আর সেই অর্থে পরিচ্ছন্ন থাকবে না। তখন রাজনীতি সেই অর্থে আহ বেপরোয়া মানুষজনের আখড়া হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে রাজনীতিতে সচেতন যুবক, সচেতন শিক্ষিত মানুষ এবং সচেতন ভদ্র মানুষেরও থাকার প্রয়োজন রয়েছে। তবেই রাজনীতি একটা ভদ্রতার, শালীনতার, সৌজন্যতার মানদণ্ডের মধ্যে থাকতে পারবে। আর কি কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরও, সবাইকে আমার ধন্যবাদ। শুভরাত্রি, সকলেই খুব ভালো। শত ব্যস্ততা সত্ত্বেও স্যার আপনি আমাদের মাঝে নিজের মহামূল্যবান সময় বের করে উপস্থিত হয়েছেন এবং আপনার তথ্য সমৃদ্ধ আলোচনার আঙ্গিকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, তার জন্য আমরা সত্যি কৃতার্থ। স্যার আপনার বাচনভঙ্গি এবং উদাহরণচয়ন এক কথায় অনবদ্য। স্যার আপনি যেভাবে রাজনৈতিক অংশগ্রহণ এবং রাজনীতির মতো একটা তার্কিক বিষয়কে এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন এবং রাজনৈতিক অংশগ্রহণের সংজ্ঞা, নির্ধারক, গুরুত্ব পার্টে পার্টে ভাগ করে আমাদের বুঝিয়েছেন, তা সত্যি আমাদেরকে আরো অনেক সমৃদ্ধ করেছে। আপনার প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা বই আমাদেরকে সমৃদ্ধ করে চলে, কিন্তু আজ আবার নতুন ভাবে, নতুন দৃষ্টিভঙ্গির আলোকে আপনাকে সামনাসামনি আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি সমৃদ্ধ হয়েছি। স্যার আপনি যখন ডেভিড স্টোন থেকে বোঝাচ্ছিলেন এবং যখন সংজ্ঞার প্রত্যেকজন কিভাবে সংজ্ঞায়িত করেছে সেগুলোকে ব্যাখ্যা করছিলেন, তারপরে নির্ধারক হিসেবে যখন আলোচনা করার সময় চারটে ভাগ, যেমন ওই রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, এই এই সামাজিক ভাগগুলোকে উদাহরণ সহযোগে বোঝাচ্ছিলেন, তখন আপ্লুত হয়ে শুনছিলেন স্যার। স্যার সবশেষে আপনাদের দর্শক মন্ডলী যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দিয়ে তাদের মনের প্রশ্নগুলো, দ্বিধাগুলোকে দূর করেছেন, তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাবো রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের সকল সদস্যদের পর্দার আড়ালে থেকে আজকের ওয়েবিনারটিকে সাফল্যমণ্ডিত করতে সচেষ্ট হয়েছেন। আমি একই সাথে ধন্যবাদ জানাবো পর্দার ওপারে দর্শক আসনে উপস্থিত প্রত্যেকটি সদস্য, প্রত্যেক ব্যক্তিমণ্ডলীকে, যাদের সহযোগিতা ও ভালোবাসায় রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র এগিয়ে যাচ্ছে এবং তাদের ভালোবাসা পেয়ে আগামী দিনে আরো এগিয়ে যাবে ভবিষ্যতে। আর সবশেষে স্যারকে আমি আবার প্রণাম জানাই, রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র ও আমার প্রণাম জানাই এবং স্যারকে অনুরোধ করব, স্যার আমরা যেন আপনাকে এইভাবে সবসময় আমাদের পাশে পাই। স্যার আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা প্রতীক্ষায় থাকবো নভেম্বরের 4th রবিবারের। আমরা প্রতীক্ষায় থাকবো আপনার মহামূল্যবান বক্তব্য শোনার। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে আমাদের বিশেষ ওয়েবিনারটি শেষ করছি। নমস্কার।